আসসালামু আলাইকুম। আশা করতেছি তোমরা সকলে ভালো আছো। আমরা লাস্ট ক্লাসে তোমার কিভাবে আমরা একটা দ্রবণ প্রস্তুত করতে পারবো এই পর্যন্ত দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা এর পরের অংশটা থেকে দেখব। অর্থাৎ কোনো কোনো যৌগে কোনো মৌলের শতকরা সংযুতি কিভাবে বের করতে হয় সে সম্পর্কে জানবো। তো ব্যাপারটাকে খুব টাফলি নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? জিনিসটা অনেক বেশি ইজি। দেখো, আজকে ক্লাসের মধ্য দিয়ে আমি আমার এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো আমি যে কথাগুলো বলবো সেগুলো জাস্ট একটু নোট ডাউন করবা। আর আমি তো তোমাকে স্লাইডগুলো দিয়েই দিব, স্লাইডগুলোকে একটু ভালো মতো করে রিক্যাপ করবা, অ্যান্ড তারপরে তুমি সিকিউ সলভ করতে চাও, দেখবা যে ইনশাল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। তো এইখানে দেখো, এখানে আমরা যে জিনিসটা বের করবো সেটা হচ্ছে কোনো একটা যৌগের মধ্যে নির্দিষ্ট কোনো মৌলের শতকরা সংযুতি আমরা বের করার চেষ্টা করব। তো এখন দেখো, এখানে আমাকে একটা ফর্মুলা মনে রাখতে হবে। সেটা হচ্ছে, দেখো, কোনো যৌগে একটি মৌলের শতকরা সংযুতি সমান সমান হচ্ছে মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু 100% ডিভাইডেড বাই কি বলতো, যৌগের আণবিক ভর। 100 দিয়ে কেন গুণ করা হয়েছে? কারণ আমি পার্সেন্টে হিসাব করতেছি। আচ্ছা, এখন দেখো, আমি যদি একটু তোমাকে উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পারবা। লেটস সে তোমার কাছে সালফিউরিক অ্যাসিড আছে, H2SO4। আচ্ছা, এখান থেকে তোমাকে বলা হচ্ছে যে অক্সিজেনের শতকরা সংযুতি বের করো। কার বলো তো? অক্সিজেনের শতকরা সংযুতি বের করো। কার? অক্সিজেনের, ঠিক আছে? তাহলে দেখো, তো আমি নির্দিষ্ট করে ফেললাম। এই পুরাটা কি? এই যে H2SO4, পুরাটা একটা তোমার যৌগ না? এই পুরাটা যৌগ থেকে আমি শুধুমাত্র একটা মৌলকে চিন্তা করতেছি। মৌলটাকে বলো তো? মৌলটা হচ্ছে তোমার অক্সিজেন। দেখছো, তোমার পুরো যৌগটা কি? H2SO4। সেখান থেকে আমি শুধুমাত্র অক্সিজেনকে চিন্তা করতেছি। তাহলে আমার, দেখো, আমি মৌলকে নিয়ে চিন্তা করতেছি। তো মৌল যেহেতু আমার চলে আসছে, তো এখন আমি এই মৌলটার শতকরা সংযুতি বের করব। অর্থাৎ এই মৌলটা এই যৌগে কত পার্সেন্ট আছে। কি বললাম বলো তো? এই যে মৌলটা, এই মৌলটা এই যৌগটার মধ্যে কত পার্সেন্ট আছে। এরকম হইতে পারে, মনে করো তোমার বাবার সম্পত্তি ভাগ হবে। তোমরা মনে করো 3 ভাই বোন, তুমি একাই ভাই আর বাকি 2 জন বোন। তাহলে কে কত পার্সেন্ট পাবে এটা তোমরা হিসাব করবে না? কার মধ্যে? তোমার বাবার সম্পত্তিটার মধ্যেই তো তুমি হিসাব করতেছো। তোমার বাবার সম্পত্তিটার বাইরে গিয়ে অন্য কারো সম্পত্তিতে তুমি আর হিসাব করবে না, তাই না? তোমার বাবার, মনে করো, যতটুকু সম্পত্তি আছে সেই সম্পত্তির কিছু অংশ তোমার বোন পাবে, কিছু অংশ তুমি পাবা। তাহলে দেখো, এই যে তুমি একটু বেশি পাবা, মনে করো তুমি 75% পাইছো, বাকি তোমার 2 বোন মিলে 25% পাইছে। তাহলে দেখো, তুমি এখান থেকে কি করলা? তোমার বাবার সম্পত্তিতে তোমার অধিকার বা তোমার ভাগ কতখানি? 75%। সেম ভাবে দেখো, এটা পুরাটা হচ্ছে একটা যৌগ। এই যৌগটার মধ্যে আমি প্রতিটা মৌল, এখানে কয়টা মৌল আছে বলো তো? এই যৌগটা গঠনের জন্য আমার 3টা মৌল দরকার হয়েছে, একটা হাইড্রোজেন, একটা সালফার আর একটা অক্সিজেন। তো আমি হাইড্রোজেনকে নর্মালি লিখতে পারবো না, এই জন্য আমাকে H2 দিয়ে লিখতে হবে। অক্সিজেনকে আমি নর্মালি লিখতে পারবো না, যেহেতু গ্যাস, সুতরাং আমাকে একে O2 দিয়ে লিখতে হবে। কিন্তু যদি আমি পরমাণুর কথা বিবেচনা করি তাহলে আমি শুধুমাত্র হাইড্রোজেন লিখতে পারবো, এবং আমি পরমাণুর কথা চিন্তা করলে অক্সিজেনও লিখতে পারবো, তাই তো? আচ্ছা, এই ব্যাপারগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে দেখো, আমি তোমাকে যে কথাটা বললাম যে এখানে দেখো 3টা মৌল দিয়ে তোমার এই যৌগটা গঠন হয়েছে। তো এই 3টা মৌলর কিছু ভাগ তো আছে, তাই না? পুরা মৌলটাকে আমি, মানে পুরা যৌগটাকে আমি চিন্তা করতেছি তোমার 100 ভাগ। এই 100 ভাগের মধ্যে হাইড্রোজেন রয়েছে কত ভাগ, সালফার রয়েছে কত ভাগ, এবং অক্সিজেন রয়েছে কত ভাগ, এটাই বের করা হয় মূলত, ঠিক আছে? তাহলে দেখো, আমি এখান থেকে বলতেছি যে অক্সিজেন কত ভাগ আছে সেটা বের করার চেষ্টা করি। তাহলে দেখো কিভাবে বের করব। কিভাবে বের করব, দেখো, প্রথমে অক্সিজেন, অক্সিজেন কিভাবে থাকে বলো? অক্সিজেন O2 আকারে থাকে, তাই না? অক্সিজেন O2 আকারে থাকে। তো এইখানে O2 আকারে বিবেচনা করবা না, এখানে সেপারেটলি একটা মৌল বা পরমাণু আকারে চিন্তা করবা, ঠিক আছে? কি আকারে চিন্তা করবা বলো তো? একটা পরমাণু আকারে চিন্তা করবা। দেখো, এখানে অক্সিজেনকে আমি একটা পরমাণু আকারে চিন্তা করতেছি। তাহলে বলো তো, অক্সিজেনে আমি পারমাণবিক ভর পাবো নাকি আণবিক ভর পাবো? অবশ্যই পারমাণবিক ভর পাবো। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। ইন্টু, দেখো, এবারে এই যৌগের মধ্যে অক্সিজেন কতগুলো আছে আমি দেখতে পারতেছি, ভাইয়া 4টা আছে। কয়টা আছে? 4টা। তাহলে আমি এই 4 দ্বারা গুণ করে দেব, দিলাম, ডিভাইডেড বাই, দেখো, এই যে পুরাটা তুমি একটা যৌগ দেখতেছো, এই যৌগের তুমি কি পাবা? আণবিক ভর পাবা বা মলিকিউলার মাস পাবা। এর মলিকিউলার মাস কত হবে? হাইড্রোজেন রয়েছে 2টা এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, গুণ করো, প্লাস সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32 ইন্টু কত বলতো? 1, কারণ সালফার রয়েছে একটা। অক্সিজেনের হচ্ছে তোমার 16 ইন্টু কত বলতো? 4, কারণ অক্সিজেন পরমাণু রয়েছে 4টা। এগুলোকে তুমি যদি যোগ করো, গুণ করে, তাহলে দেখবা যে 98 আসতেছে। কত আসতেছে বলতো? 98 আসতেছে, ঠিক আছে? পারলে মেমোরাইজ করে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? এই যে কিছু কিছু যৌগ আছে যেগুলো অনেক বেশি কমনলি ইউজড হয়, বুঝছো, পরীক্ষার হলে। সেজন্য আমরা যদি কিছু কিছু মৌলের মলিকিউলার মাসগুলো মুখস্থ রাখতে পারি, তাহলে দেখা যায় যে সেগুলো এক্সাম হলে আমাদেরকে মানে এক্সাম হলে গিয়ে আমরা আরো এক্সট্রা একটা বেনিফিট পাই। এটা প্র্যাকটিস করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে। এখন মনে রাখার দরকার নেই কষ্ট করে যে সালফিউরিক অ্যাসিড 98, সালফিউরিক অ্যাসিড 98, না, দরকার নেই। কিছুক্ষণ প্র্যাকটিস করো,
আরও বেশি কোশ্চেন ব্যাংক সলভ করো, দেখবে যে তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, মানে জিনিসটা অটোমেটিক তোমার মাথার মধ্যে গেঁথে যাবে। আমার যেরকম গেঁথে গেছে, আমি না বললেও বলে দিতে পারতাম যে এটা হচ্ছে 98। তারপরে দেখবা ক্যালসিয়াম কার্বনেট দেখাবো, এটা হচ্ছে তোমার 100। আবার দেখবা সোডিয়াম কার্বনেট। এই যে যৌগগুলো রয়েছে না, এই যৌগগুলোর যে তোমার আণবিক ভরটা, এই ভরগুলো তুমি প্র্যাকটিস করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে। আমি যে কথাগুলো বলতেছি ওগুলো জাস্ট একটু নোট ডাউন করবা। আমি দেখো এখানে বললাম যে এই যৌগটা একটু মনে রাখার চেষ্টা করবা, তাহলে তোমার মানে খাতার মধ্যে নোট হবে যে ভাইয়া বলছে H2SO4 এর আণবিক ভরটা মনে রাখার জন্য। তো তুমি জাস্ট অতটুকু নোট করবা যে H2SO4 আমি এটা মনে রাখবো। আমি যে কথাগুলো বলতেছি এগুলো ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা, যৌগের আণবিক ভর কত পাইছি বলো তো? 98। ঠিক আছে, দেখো এইটা তো আমার গেল। ইনটু আমি যেহেতু শতকরায় প্রকাশ করবো, এই জন্য আমি কি করবো, 100 দ্বারা গুণ করবো এবং পুরাটার মধ্যে আমি কি লিখতে পারবো, একটা পার্সেন্টেজ লিখতে পারবো। তাহলে দেখো তো, এটা তুমি যদি করো 16কে 4 দ্বারা গুণ করলে কত হয়? 16কে 4 দ্বারা গুণ করলে হবে তোমার হচ্ছে 64, তাই তো? 64 ডিভাইডেড বাই কত? 98, তাই তো? তাহলে দেখো 64 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 98 ইনটু কত? 100%। ওকে, এখন জাস্ট এটাকে একটু ক্যালকুলেশনটা করে নিবা। ক্যালকুলেশনটা যদি আমি করে দিই, তাহলে এটা হবে হচ্ছে তোমার, এটা আসতেছে তোমার 65.30 এত পার্সেন্ট, ঠিক আছে, বা 65.30%, ঠিক আছে। জিরোটা না লিখলেও চলে, অসুবিধা নেই। তাহলে দেখো এখান থেকে আমি বুঝতে পারতেছি যে আমার আসলে এই যৌগটার মধ্যে তোমার অক্সিজেনের কন্ট্রিবিউশন হচ্ছে তোমার 65.30%। ওকে, বুঝতে পারছি। তাহলে দেখো কিভাবে একটা যৌগ থেকে তার মৌল, যে কোনো নির্দিষ্ট মৌলের শতকরা সংযুতি বের করা যায়, বোঝা গেছে না? ফর্মুলাটি কি মনে রাখার জন্য দরকার আছে কোনো? জাস্ট নর্মালি চিন্তা করো যে এখানে অক্সিজেন কি পরিমাণ আছে আমি সেটা হিসাব করবো, উপরে অক্সিজেন কি পরিমাণ আছে সেটা হিসাব করলাম, ডিভাইডেড বাই হচ্ছে আমার পুরো যৌগের ভর কতখানি সেটা হিসাব করলাম। যেরকম তুমি পরীক্ষায় মনে করো মার্ক পাইছো 42 এবং তোমার টোটাল মার্ক মানে তোমার পরীক্ষাটা হয়েছে মনে করো 50-এ, তাহলে তুমি 42 বা তোমার প্রাপ্ত মার্ককে তুমি টোটাল মার্ক দিয়ে ভাগ করে 100% করলে তুমি পেয়ে যাবা যে তুমি 80% মার্ক পাইছো, নাকি 80% মার্কের নিচে পাইছো, নাকি 80% মার্কের উপরে পাইছো। তাই তো আমরা তো এইভাবে বের করি। দেখো 40, আমরা বলি না 50-তে 40 পেলে এ প্লাস, কিভাবে হিসাব করি? উপরে আমি পাই আমার অপটেন নাম্বারটা, নিচে হচ্ছে আমার টোটাল নাম্বারটা ইন্টু কত? 100%। তো এইটা করলে আমি দেখি যে আমার কত আসে, পুরোপুরি 80% আসে। তাহলে দেখো আমরা জানি যে 80-তে এ প্লাস, সো এই 40-তে কি হয়? এ প্লাস চলে আসে, ঠিক আছে। তো সেম জিনিসটা দেখো এখানে উপরে আমি হিসাব করতেছি যে তোমার এখানে অক্সিজেন আছে কি পরিমাণ, তো আমি এটা হিসাব করলাম। কিভাবে হিসাব করব? অক্সিজেনের পারমাণবিক ভর ইন্টু হচ্ছে অক্সিজেনের সংখ্যাটা, তাই তো? হিসাব করলাম, ডিভাইডেড বাই পুরো যৌগের যে ভরটা সেটা হিসাব করলাম, ইন্টু 100% বসাই দিলাম, হয়ে গেল। মুখস্থ রাখার দরকার আছে? জাস্ট এটা একটা ফর্মুলা। আচ্ছা চলো সামনের দিকে আগে। দেখো এটা তুমি বের করতে পারবা না, আমি আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমাকে হোমওয়ার্ক দিয়ে দিব। দেখো এখানে কি আছে, যৌগটা হচ্ছে তোমার HCl, তাই তো? তো এই HCl এর জন্য একটু ভালো মতো করে দেখো, এখানে হাইড্রোজেন আছে কয়টা ভাইয়া? এখানে হাইড্রোজেন আছে তোমার একটা। আচ্ছা, এখানে তোমার ক্লোরিন আছে কয়টা বলো তো? ক্লোরিনও আছে ভাইয়া একটা, তাই তো? আচ্ছা, খুব ভালো কথা। এখন দেখো এখান থেকে আমি যদি হিসাব করি, ফার্স্ট অফ অল ক্লোরিনের জন্য একটু হিসাব করব। তুমি চাইলে এভাবে লিখতে পারো যদি তোমার ইচ্ছা হয়, পার্সেন্টেজ অফ ক্লোরিন। এটা দ্বারা বোঝাচ্ছে কি বলতো, পার্সেন্টেজ অফ ক্লোরিন, মানে কত পার্সেন্ট ক্লোরিন রয়েছে, ঠিক আছে। তাহলে আমি কথাগুলো কি স্কিপ করতে পারবো। দেখো এখানে তাহলে আমি কি লিখতে পারি, আমার ক্লোরিন রয়েছে কত পার্সেন্ট। তো এখানে দেখতেছি যে ক্লোরিনের পারমাণবিক ভর কত, 35.5। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে। অন্তত 1 থেকে 20 গুলো মুখস্থ রাখবা, অন্তত 1 থেকে 20-এর এই যে পারমাণবিক ভরগুলো রয়েছে এগুলো মুখস্থ রাখবা, ঠিক আছে। 1 থেকে 30 পর্যন্ত রাখতে পারলে অনেক ভালো হয়। তবে যদি তুমি হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত রাখো, দ্যাটস এনাফ। তাহলে দেখো এটা 35.5 ইন্টু কয়টা জানি ক্লোরিন পরমাণু আছে? একটা। সো গুণ করে দাও, ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই দেখো এদের যে আণবিক ভর বা মলিকিউলার মাস, এম লিখতেছি, এম ফর মলিকিউলার, এম ফর মাস, ঠিক আছে। তো মলিকিউলার মাস মানে হচ্ছে তোমার আণবিক ভর। তো আণবিক ভর কত হবে বলো তো? হাইড্রোজেনের জন্য 1 আর তোমার ক্লোরিনের জন্য 35.5। তো কত আসে? 36.5 আসে না? দেখছো 36.5 আসতেছে, বসাও এখানে 36.5 বসালাম, ইন্টু কি হবে? 100%। এটা করলে পেয়ে যাবো না যে কত পার্সেন্ট ক্লোরিন এখানে আসে। এবং সেম ভাবে তুমি কিন্তু হাইড্রোজেনের পার্সেন্টটাও বের করতে পারবে। হাইড্রোজেনের পার্সেন্ট কত হবে? 1 ইন্টু 1 ডিভাইডেড বাই কত হবে? 36.5, তাই তো? ইন্টু কত? ইন্টু হচ্ছে তোমার 100%, ঠিক আছে। লেটস ক্যালকুলেট ইট। আমরা যদি এটাকে একটু ক্যালকুলেট করে ফেলি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমার এখানে কন্ট্রিবিউশনটা কতখানি আছে। মোস্ট প্রবাবলি তোমার সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন কার? ক্লোরিনের। এই তো ধরতে পারতেছো। কিভাবে বুঝলা? কারণ ক্লোরিনের ম্যাস অনেক বেশি, তাই তো? আচ্ছা, ইন্টু কত? 100% যদি করে ফেলি, তাহলে ক্লোরিন আমার আসে 97.26%, ঠিক আছে, বা 97.26।
এত পার্সেন্ট দেখছো এই যৌগটা গঠনে ক্লোরিনের ভূমিকা এত পার্সেন্ট, এবং দেখো অক্সিজেন কত আসবে। অক্সিজেন কি তুমি এইভাবে ক্যালকুলেশন করবা? ইচ্ছা হলে করতে পারো, যেহেতু দুইটা মৌল রয়েছে, সুতরাং আমি কি করবো, 100 থেকে এই 97.26 এটা বাদ দিয়ে দিলে আমি পেয়ে যাবো যে আমার কি পরিমাণ হাইড্রোজেন এখানে কন্ট্রিবিউট করছে, কারণ যৌগ তো দুইটা। আমি যদি 97, মনে করো যে তুমি আমি পার্টনারশিপে আসি, এখন আমাদের দরকার হচ্ছে 1,00,000 টাকা, আমি দিছি 97,000 টাকা, তুমি তাহলে কত হাজার টাকা দিছো? 3,000 টাকা। বুঝতে পারতেছো কি করলে? 100 থেকে 97 বিয়োগ করলে সেম জিনিস। দেখো এখানে যৌগটা হচ্ছে, যৌগের মধ্যে মৌল আছে দুইটা, দুইটার মধ্যে তুমি দেখতেছো একটা কন্ট্রিবিউট করতেছে 97%, তাহলে আরেকটা কত করবে? 3 পয়েন্ট সামথিং কিছু একটা, এই তো। বুঝতে পারছো? তাহলে দেখো এইভাবে কিন্তু তুমি চাইলে মৌলের শতকরা সংযুতিগুলো বের করতে পারবে একটা যৌগ থেকে। সেম ভাবে দেখো এগুলো তোমাকে দেয়া আছে, এগুলো তুমি হোমওয়ার্ক করবা। হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক, পারবা, প্যারা নেই। এবার চলে আসি স্থূল সংকেত এবং আণবিক সংকেত, ঠিক আছে? আচ্ছা, স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে আমরা একটু তফাৎ দেখবো। দেখো আণবিক সংকেত এবং পারমাণবিক আণবিক ভর এবং পারমাণবিক ভর সম্পর্কে আইডিয়া আছে তো নাকি? তো আমরা আণবিক ভর কিভাবে বের করতাম বলো তো? আমাদেরকে সেরকম একটা তোমার ফর্মুলা দেওয়া থাকতো যে H2SO4, এটাকে যৌগের সংকেত বলে বা যৌগের ফর্মুলাও বলে, ঠিক আছে? তো আমাদেরকে সেরকম একটা ফর্মুলা দেওয়া থাকতো, বলতো যে এটার আণবিক ভরটা বের করো। এটা কি একটা যৌগ না? এই যে যৌগটা আছে না, এই যৌগটাকে তুমি এখন যেই ফর্মে লিখছো এবং যেই ফর্মে লেখার কারণে তুমি আণবিক ভর বের করতে পারতেছো, এই সংকেতটাকে তোমার বলা হয় আণবিক সংকেত, ঠিক আছে? তাহলে একটা যৌগের আণবিক সংকেত থেকে আমরা কি বের করতে পারি? আণবিক ভর বের করতে পারি, ঠিক আছে? তাহলে এটি কি? এটি হচ্ছে আমার একটা যৌগের আণবিক সংকেত। এটা কি বলতো? এটি হচ্ছে আমার একটা যৌগের আণবিক সংকেত, ঠিক আছে? বুঝতে পারতেছো? আমরা তাহলে আণবিক ভর কার বের করে থাকি? আণবিক সংকেতের বের করে থাকি। কার বের করে থাকি বলতো? আণবিক সংকেতের। এবং আণবিক সংকেত যার হয় তাকে আমরা তোমার কি বলি? যৌগ বলি। কথা বুঝতে পারছো? মানে একটা যৌগকে আমরা নর্মালি যেভাবে রিপ্রেজেন্ট করি সেটাকে আমরা বলি কি বলতো? আণবিক সংকেত। তাহলে স্থূল সংকেত জিনিসটাকে চলো একটু বোঝার চেষ্টা করি। মনে করো তোমার কাছে এরকম একটা যৌগ আছে C6H6, ঠিক আছে? এটাকে আমরা যখন 11 অধ্যায় পড়বো তখন এটাকে বলা হবে তোমার বেনজিন, ঠিক আছে? এটাকে কি বলা হবে বলতো? বেনজিন। ওকে, এটার নাম কি? বেনজিন। আচ্ছা, খুব ভালো কথা। C6H6, এটা কি বলতো? এটা হচ্ছে আমরা নর্মালি লিখতেছি না, বেনজিন আকারে লিখতেছি, তাই দ্যাট মিনস এটা হচ্ছে তোমার আণবিক ভর, মানে আণবিক সংকেত, এবং তুমি কিন্তু চাইলে এর আণবিক ভরটা বের করতে পারবা, তাই তো? তাহলে স্থূল সংকেত জিনিসটা কি? স্থূল সংকেত জিনিসটা হচ্ছে তুমি একে এর মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা নিবা, মানে হচ্ছে এর একদম লোয়ার ভ্যালুটা নিবা। কি নিবা বলো তো? একদম লোয়ার ভ্যালুটা নিবা। অর্থাৎ দেখো, তুমি দেখো তো এখানে কি করতে পারো? C6H6 আছে তো, দেখো দুইখানেই 6 আছে, তুমি দুইটাকেই 6 দ্বারা ভাগ করে দিতে পারো, দিয়ে দাও ভাগ করে। ভাগ করে দিলে কত পড়ে থাকে? CH, শুধুমাত্র কি পড়ে থাকে? CH পড়ে থাকে। এই যে এইটাই কি, এটা তোমার বলতে পারো, এটাকে তুমি কোষ হিসেবে চিন্তা করতে পারো। কোষ মানে কি? দেখো আমাদের পুরো বডিটাকেই গঠন করতেছে, একটা কোষ গঠন করতেছে না? একটা কোষ আরেকটা কোষের সাথে মিলিত হয়ে টিস্যু গঠন করে, টিস্যু আবার অন্য একটা টিস্যুর সাথে মিলিত হয়ে ফার্দার জিনিসগুলো গঠন করতেছে, এভাবে একটা দেহ গঠন হয়। তাহলে দেখো আমাদের যে তোমার কাজ করার একক সেটা কি? কোষ না? সেম ভাবে একটা যৌগের কোষ আকারে কাজ করে হচ্ছে তার মিনিমাম যে ইউনিটটা, সেটাকে আমরা বলতেছি তোমার স্থূল সংকেত। কি বললাম বলতো? এটা হচ্ছে একটা ইউনিট, ইউনিট মানে একক, অর্থাৎ এটার মাধ্যমেই তোমার মূলত এই যৌগটা গঠন হয়েছে, ঠিক আছে? মানে তুমি যদি দেখো যে C6H6 এটা কিভাবে গঠন হয়েছে, এই যে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এরকম দেখো 6টা ইউনিট মিলে তোমার কি গঠন করছে বলতো? C6H6। বুঝতে পারছো? এইভাবে 6টা ইউনিট মিলে গঠন করছে কি? C6H6, যেটাকে আমরা তোমার আণবিক সংকেতও বলতে পারি। তাহলে স্থূল সংকেতটা কি? স্থূল সংকেত হচ্ছে আণবিক সংকেতের একদম সাধারণ রূপ। কি বললাম বলতো? স্থূল সংকেত হচ্ছে তোমার আণবিক সংকেতের সাধারণ রূপ। তো এই সাধারণ রূপটার মাধ্যমে, বা এটাকে তুমি ইউনিটও বলতে পারো, এই ইউনিটটার মাধ্যমেই তোমার মূলত কি গঠন হয়? আণবিক সংকেতটা গঠন হয়। কথা বুঝে গেছে? তাহলে এটি কিভাবে বের করতে হয়? তোমাকে যে আণবিক সংকেতটা দেওয়া থাকবে তাকে তুমি জাস্ট ভাগ করে দিবা। মানে তুমি যদি দেখো যে সেটা দুই দ্বারা বিভাজ্য হচ্ছে, যেরকম এরকম, আমি একটা তোমাকে উদাহরণ দিই, C2H4, ঠিক আছে? দেখো তো এটার তোমার স্থূল সংকেত কি হবে? তুমি 2 দ্বারা ভাগ করে দাও, এর সর্বনিম্ন মান কোনটা? 2। এই 2 দ্বারা ভাগ করলে কি হবে? CH2। এই যে এটা হচ্ছে আর কি সাধারণ ইউনিট, অর্থাৎ এই CH2 মিলেই তোমার হচ্ছে C2H4 তৈরি হয়েছে, ঠিক আছে? আরো একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। ধরো C8H18। আচ্ছা, এখন দেখো তো এই যৌগটা তুমি যদি আমি তোমাকে বলি যে এর ইউনিটটা বের করো, তাহলে তুমি কিভাবে বের করবা? তুমি 8 দ্বারা ভাগ করতে পারবা? 8 দ্বারা ভাগ যায় না। তাহলে দেখো এটাকে তুমি 2 দ্বারা ভাগ করো। 2 দ্বারা ভাগ করলে হবে 4, এখানে কত হবে? 9। তাহলে তুমি বলতে পারবা C4H কি? H হচ্ছে 9। আচ্ছা, এই জিনিসটাই হচ্ছে কি বলতো? এর কি বলো? এর হচ্ছে ইউনিট। কথা বুঝতে পারছো? ইউনিট। বুঝা গেছে? দেখো 4 এবং 9 কে কি তুমি চাইলে ফার্দার ভাগ করতে পারবা? পারবা না। সো খেয়াল রাখবা। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে? আচ্ছা,
তাহলে দেখো আমরা মোদ্দা কথা আমরা বুঝতে পারতেছি যে আণবিক সংকেতটা কি এবং তোমার স্থূল সংকেতটা কি। আণবিক সংকেতটা হচ্ছে তোমার কোনো একটা যৌগকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করতেছি সেটাই, এবং যেটার মাধ্যমে আমরা তোমার আণবিক ভর বা মলিকিউলার মাসগুলো কাউন্ট করে থাকতে পারি। আর স্থূল সংকেতে কি, স্থূল সংকেত হচ্ছে আণবিক সংকেতের একদম সাধারণ রূপ বা ইউনিট, যেটা দিয়ে তোমার মূলত আণবিক সংকেতটা গঠন হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে আরো একটা কথা আমি তোমাকে বলে দেই যে তোমার এই যে যৌগগুলো লিখতেছি না, এগুলোকে বলা হয় কার্বন এবং হাইড্রোজেনের যে যৌগগুলো লিখতেছি এগুলোকে বলা হয় তোমার হাইড্রোকার্বন। কারণ এখানে হাইড্রো মানে হাইড্রোজেন, হাইড্রোজেন থেকে হাইড্রো আসছে এবং কার্বন থেকে তোমার কার্বন আসে, এই জন্য এটাকে বলা হয় তোমার হাইড্রোজেন কার্বন বা হাইড্রোকার্বন। ঠিক আছে? এই হাইড্রোকার্বন যৌগগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে তুমি কিন্তু এদেরকে এইভাবে স্থূল সংকেত এবং আণবিক সংকেতে ভাগ করতে পারবা। কিন্তু এই যে যৌগগুলো দেখতেছো এগুলো কিন্তু তোমার মানে লিনিয়ার না। এই জিনিসগুলো দেখছো তোমার হচ্ছে একটা H2 একটা S একটা O4, এখানে তো তুমি চাইলে ভাগ করতে পারবা না। পারবা কি? হ্যাঁ, তুমি যদি চেষ্টা করে দেখো তাহলে তুমি ভাগ করে এরকম বলতে পারো যে H1 S হাফ এবং হচ্ছে O2। দেখো তো এটাকে এইভাবে ভাগ করার কি কোনো যুক্তিসঙ্গত আছে? মানে তোমার একটা মৌল কি অর্ধেক আকারে থাকতে পারে? মনে করো আমি তোমাকে বললাম যে সালফারের অর্ধেক, তুমি সালফারের অর্ধেক নিতে পারবা? পারবা না। আবার যদি আমি তোমাকে বলি যে মনে করো সেম ভাবে চিন্তা করো যে তোমার একটা দেহ, এই দেহটাকে যদি বলি যে অর্ধেক দেহ, ঠিক আছে, অর্ধেক দেহ দিয়ে তুমি কি বেঁচে থাকতে পারবা? পারবা না। তাহলে আমি একটা মৌলের জন্য কিন্তু আমি চাইলে তার অর্ধেক অংশটা নিতে পারতেছি না। কি করতে পারতেছি না বলতো? তার অর্ধেক অংশটা আমি নিতে পারতেছি না। দ্যাট মিনস আমাকে কি করতে হবে? আমি অর্ধেক অংশ নিতে না পারলে আমি ভাগ করতে পারবো না। সো একটু খেয়াল রাখবা যাতে এইভাবে এই ধরনের ভুলগুলো না করা, এবং খেয়াল রাখবা যে সাধারণত হাইড্রোকার্বনগুলোর স্থূল সংকেত এবং আণবিক সংকেতগুলো আমরা বের করতে পারি খুব ইজিলি, কিন্তু এই যৌগগুলোরও যে নাই আমি তা বলতেছি না, কিন্তু খুব কম। এরকম যৌগকে তুমি আণবিক সংকেত থেকে স্থূল সংকেতে নিয়ে যেতে পারবে, এরকম এক্সাম্পলস খুব কম। কথা বুঝতে পারছো? সো খেয়াল রাখবা হাইড্রোজেন এবং কার্বনের উদাহরণগুলো তোমাদের পরীক্ষার হলে বেশি আসবে, ইভেন আমি তোমার সামনে দেখাবো। প্যারা নেই, চলো। আমরা এই জিনিসটা তো বুঝতে পারছি, তাই না? এই জিনিসে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে দেখো এখানে আমরা আরো একটা জিনিস দেখবো যে বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের একটা সম্পর্ক আছে। বাষ্প ঘনত্ব জিনিসটা জাস্ট একটু লিখে রাখো, ঠিক আছে? বাষ্প ঘনত্ব একদম কোশ্চেনে উল্লেখ করা থাকবে, ঠিক আছে? বাষ্প ঘনত্ব জিনিসটা কি, এটা তুমি চাইলে একটু গুগল করতে পারো, যেহেতু ক্লাসের ডিউরেশনটা অনেক বেশি হয়ে যাবে। সো এই জিনিসটা আমি এখানে স্কিপ করে যাচ্ছি। স্কিপ করা বলতে আমি তোমাকে দেখাই দিচ্ছি, বাষ্প ঘনত্ব সম্পর্কে আইডিয়া নিতে গেলে তুমি একটু জাস্ট গুগল করবা, ঠিক আছে? আর তোমার কোশ্চেনে ডিরেক্ট যদি চলে আসে তাহলে বাষ্প ঘনত্ব কথাটা উল্লেখ থাকবে। সো প্রেশার নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? ঘনত্ব মানে তো বুঝে ফিজিক্সে পড়ছো, আর বাষ্প তো বুঝতেছেই, মানে বাষ্প হচ্ছে তোমার ভ্যাপর, ঘনত্ব কি ডেনসিটি, তার মানে একটা ভ্যাপরের যে ডেনসিটিটা সেটাকে আমরা বলতেছি তোমার কি বলতো, বাষ্প ঘনত্ব। মানে সহজ বাংলা ভাষায় একক আয়তনের মধ্যে যে পরিমাণ বাষ্প দ্রবীভূত থাকে তাকে হচ্ছে আমরা কি বলি বলতো, বাষ্প ঘনত্ব বলি। যদিও বলতে চাই নাই তবুও বলে ফেলছি। আচ্ছা, এখন দেখো এখানে বাষ্প ঘনত্ব হচ্ছে তোমার আণবিক ভরের অর্ধেক, ঠিক আছে? বা আমি এইভাবে লিখি, দাঁড়াও। বাষ্প ঘনত্ব হচ্ছে তোমার আণবিক ভরের অর্ধেক, বা এইভাবে লেখো যে বাষ্প ঘনত্ব ইন্টু টু ইকুয়ালস টু কি বলতো, আণবিক ভর, অর্থাৎ আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এভাবে মনে রাখবা, আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আণবিক ভর কার থেকে বের হয়? আণবিক সংকেত থেকে আমরা আণবিক ভর বের করতে পারি। কোনো একটা যৌগের আণবিক সংকেত থেকে আমরা তার আণবিক ভরটা বের করতে পারি। তাহলে আণবিক ভরের সাথে বাষ্প ঘনত্ব সম্পর্ক কিরকম? বাষ্প ঘনত্ব সম্পর্ক হচ্ছে দ্বিগুণ। তা এভাবে লিখবা যে আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, 2 গুণ। ওকে? আণবিক ভর কি বলতো, বাষ্প ঘনত্বের দ্বিগুণ। জাস্ট এটা একটু মনে রাখবা, আর কিচ্ছু না। জাস্ট এটা একটু কেয়ারফুলি মনে রাখবা। ওকে, এই লাইনটাকে মনে রাখলে দেখবে যে সামনে অনেকগুলো ম্যাথ তোমার ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো এখানে তোমাকে বলে দিছে একটা যৌগ এবং তোমাকে বলছো যে এর আণবিক সংকেত বের করো। আচ্ছা, এই ম্যাথগুলো পরীক্ষায় আসে। সো আমার স্লাইডের মধ্যে যে ম্যাথগুলো আছে না, সবগুলো তোমার কিন্তু দেখো প্র্যাকটিস প্রবলেম। আমি তোমাকে একটা কনসেপ্ট করাচ্ছি, ম্যাথও দেখাই দিচ্ছি, যাতে তুমি ফার্দার গিয়ে তোমার যাতে অসুবিধা না হয় ম্যাথগুলো সলভ করতে, ঠিক আছে? সো এই জিনিসটা একটু ভালো মতো করে এনশিওর করবা। দেখো এখানে বলা হচ্ছে কোনো যৌগের মৌলগুলোর শতকরা সংযুতি হচ্ছে তোমার এখানে শতকরা সংযুতিগুলো দিয়ে দিছে, মৌলের শতকরা সংযুতি দিয়ে দিছে, এবং তোমাকে বলছে যে এর স্থূল সংকেতটা বের করো, এবং তোমাকে বাষ্প ঘনত্ব দিয়ে দিছে এবং আণবিক সংকেত তোমাকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে? স্থূল সংকেত বের করতে হবে, আণবিক সংকেত বের করতে হবে। তাহলে দেখো এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে সলভ করব? আমি যে স্টেপগুলো বলবো স্টেপগুলো বারবার করে ফলো করবা। দেখো আমি যে কথাগুলো বলবো পারলে তুমি খাতার মধ্যে লিখে নাও, অথবা তুমি হচ্ছে এই জিনিসটাকে রিওয়াইন্ড করে করে শুনো, ঠিক আছে? দেখো ফার্স্ট আমি কি বলবো, দেখো আমার এখানে কয়টা যৌগ আছে আমি প্রথমে দেখবো। আমার এখানে যে যৌগটা, এই যৌগটার মধ্যে কয়টা মৌল আছে বলো তো? এখানে তোমার মৌলর শতকরা সংযুতিগুলো আমাকে দিয়ে দিছে, একটা হাইড্রোজেন, একটা সালফার, একটা অক্সিজেন। সবার আগে কাজ হবে আমি হাইড্রোজেনের শতকরা সংযুতি প্লাস সালফারের শতকরা সংযুতি এবং অক্সিজেনের শতকরা সংযুতি যোগ করে দেখবো যে এটা তোমার 100% হয়েছে কিনা, 100%, অথবা দেখবো যে এটা তোমার
99 বা 97 এরকম আর কি, এরকম তোমার পার্সেন্টেজ আসে কিনা, অর্থাৎ 99 এর ঘরে আসে কিনা। তুমি যদি এদেরকে যোগ করে দেখো তাহলে যদি তোমার মনে হয় যে না 99% এর মধ্যে আসে, তাহলে তোমার এই যৌগটার মধ্যে শুধুমাত্র এই 3টা মৌলই আছে, আর অন্য কোনো মৌল নিয়ে এই যৌগটা গঠন হয় নাই। যদি হইতো তাহলে হচ্ছে আমাকে সেই মৌলটা পার্সেন্টেজটা হিসাব করতে হইতো এবং সেটা অজানা মৌল হয়ে যেত। তাহলে সবার প্রথমে কাজ কি, আমি প্রথমে 3টা যৌগের শতকরা সংযুতি মানে 3টা মৌলের শতকরা সংযুতি যোগ করে দেখবো এটা তোমার 100% এর কাছাকাছি হচ্ছে কিনা বা 99% ছুঁয়ে ফেলছে কিনা। যদি ফেলে তাহলে এভরিথিং ইজ ডান, বাট 98% হলে কিন্তু তখন হবে না, তখন দেখবা যে 2% কিন্তু একটা যৌগের জন্য এনাফ। বুঝতে পারছো? যেরকম হাইড্রোজেন কিন্তু একটা যৌগের 2% কন্ট্রিবিউট করতেই পারে। দেখো এখানেই করছে, দেখছো এখানেই করছে। তো দেখো 2% কিন্তু হয়ে গেল, অনেক বড় ডিফারেন্স হয়ে যাবে। সো খেয়াল রাখবো 99.9596 বা ধরে নাও যে হচ্ছে 99.56 এরকম আর কি, মানে 99 এর ঘরে যাতে থাকে অ্যাটলিস্ট। ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি এখন এই জিনিসটা দেখলাম রিচেক করা ডান, তার মানে আমার এখানে অন্য কোনো মৌল নেই, আমি এটা বুঝে ফেলছি। এখন দেখো আমাকে বলছে স্থূল সংকেত বের করো। তো স্থূল সংকেত বের করার জন্য সবচেয়ে যে সাধারণ টেকনিকটা সেটা হচ্ছে প্রতিটা মৌলর যে তোমার শতকরা সংযুতিটা আছে এটা যদি দেয়া না থাকে তাহলে বের করে নিতে হবে। এখানে যেহেতু দেয়া আছে বের করতেছে না। এই শতকরা সংযুতিটা আছে না, একে তোমাকে পার্সেন্টেজ আকারে রাখতে হবে, অসুবিধা নাই। এই শতকরা সংযুতিকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দিবা। কি দ্বারা? পারমাণবিক ভর দ্বারা। দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, আমি ভাগ করে দিছি। সেম ভাবে দেখো অক্সিজেনের জন্য বা সালফারের জন্য, সালফারটা যেহেতু আগে আসে সালফারটা আগে দিই। দেখো সালফারের তোমার হচ্ছে মৌলের শতকরা সংযুতি হচ্ছে 32.65, তাই তো? ডিভাইডেড বাই কত হবে? 32, তাই তো? সালফারে তোমার হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 32। এবার অক্সিজেনকে দেখো, অক্সিজেনের জন্য এখানে দেখতে পারতেছি 65.3, তাই তো? ডিভাইডেড বাই আমি কি করবো, অক্সিজেনের যে তোমার পারমাণবিক ভর সেটা দ্বারা ভাগ করবো। এখন ভাগ করে দেখি কত আসে। এখানে কত পাবা? 2.04ই তো পাবা, তাই তো? এখানে কত পাবা? সালফারের জন্য তুমি পাবা 1.02, এবং দেখো এটাকে তুমি যদি ভাগ করো তাহলে কত পাবা জানো? 4.08। ভাগ করা হয়েছে না? ভাগ করা হওয়ার পর তুমি দেখবা যে এদের মধ্যে কে ছোট, এদের মধ্যে কোন সংখ্যাটা ছোট? আমি দেখতেছি যে এ ছোট। ঠিক আছে? এ হচ্ছে কি বলতো? ছোট। এই যে ছোট ভাই আছে না, এই ছোট ভাইকে দিয়ে সবগুলাকে আবার ভাগ করবা। কিভাবে? দেখো এখানে আমি পাইছি কত? এখানে আমি পাইছি হচ্ছে তোমার 2.04। একে আমি কি করবো বলতো? আমার ছোট ভাইটা দ্বারা ভাগ করব। ভাগ করলাম। সেম ভাবে এখানে কত পাইছি? এখানে পাইছি 1.02। এটাকে আমি কি করবো? এই ছোট ভাই দ্বারা ভাগ করে দিব। সেম ভাবে আমি এখানে কি পাইছি? 4.08। এটাকে আমি কি করব? আমি হচ্ছে তোমার এই ছোট ভাই দ্বারা ভাগ করে দিব। দিছি। দেওয়ার পর দেখবা যে এখানে কত আসে জানো? এখানে তুমি দেখবা যে এটা তোমার প্রায় 2 এর কাছাকাছি আসছে। এখানে তুমি দেখবা যে এখানে কত আসে জানো? এখানে পারফেক্টলি 1 আসবে, এবং এখানে দেখবা যে এটা তোমার 4 এর কাছাকাছি আসছে। তাহলে দেখছো তোমার এখানে বের হয়ে গেল যে তোমার এখানে হাইড্রোজেন আছে কয়টা? যৌগটার মধ্যে 2টা। সালফার আছে কয়টা? একটা। এবং তোমার অক্সিজেন আছে কয়টা? 4টা। তাহলে দেখো এখন তুমি কি করবা? তুমি এখন এভাবেই অনুপাত নিবা। কি অনুপাত নিবা? দেখো এটা তুমি বের করে ফেলছো, তো এখন তুমি অনুপাত নিবা যে হাইড্রোজেন ইস টু সালফার ইস টু কি বলতো? অক্সিজেন। যেভাবে সিরিয়াল আছে ওভাবেই আমি নিতেছি। ইকুয়ালস টু কি হবে বলতো? হাইড্রোজেন আছে তোমার 2টা, 2% বা 2 আমি লিখলাম। তারপরে সালফার আছে একটা, এবং দেখো তোমার হচ্ছে অক্সিজেনের অনুপাত কত? 4। তাহলে দেখো তো তুমি যদি এখন যৌগটাকে লেখো তাহলে কি হবে? H2S1 ইন্টু কি বলতো? O4। দেখছো? এটাই হচ্ছে আমার কি বলতো? স্থূল সংকেত। দেখছো? এটা কি বলতো? আমার স্থূল সংকেত। এবং দেখো আমি সুন্দর মতো করে বলতে পারবো যে আমার স্থূল সংকেত আমি বের করে ফেলতে পারছি। সো আমি লিখতে পারবো যে এটাই হচ্ছে কি বলতো? আমার কাঙ্ক্ষিত সেই স্থূল সংকেত। স্থূল সংকেত। এবং অনেকগুলো যৌগ রয়েছে যাদের স্থূল সংকেত এবং তোমার আণবিক সংকেত সেম হয়। আমি একটু আগে বললাম না কেন হয়? কারণ তাদেরকে আমরা আসলে মিনিমাম ভ্যালু দ্বারা ভাগ করতে পারি না। তাহলে এই যৌগটার ক্ষেত্রে দেখবা যাহাই এর স্থূল সংকেত তাহাই কিন্তু এর কি আসবে বলতো? আণবিক সংকেত আসবে। চলো আমরা কিন্তু আণবিক সংকেত এখনো বের করিনি, তোমাকে দেখাইতে হবে। আমরা জাস্ট কি বের করছি? আমরা জাস্ট হচ্ছে তোমার স্থূল সংকেতটা বের করছি। ঠিক আছে? আমরা জাস্ট কি বের করছি? স্থূল সংকেতটা বের করছি। আমরা কি আণবিক সংকেত বের করছি? করি নাই কিন্তু। এইবার দেখো আমরা করব। তাহলে দেখো আমরা হচ্ছে তোমার আণবিক সংকেত কিভাবে বের করব? তার আগে দেখো এখানে আমাকে কি ডাটা দেয়া আছে? এখানে দেয়া আছে বাষ্প ঘনত্ব 49 হলে আণবিক সংকেত বের করো। তাহলে আমরা আণবিক ভরটা বের করতে পারি না? এখান থেকে আণবিক ভর কত হবে? আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তার মানে 49 ইনটু কত? 2। তাহলে কত হয়? 98 হয়। এবং আমরা দেখো স্থূল সংকেত কি পাইছি? স্থূল সংকেত স্থূল সংকেত পাইছি হচ্ছে আমি H2SO4। ঠিক আছে? আমি স্থূল সংকেতের ভর বের করতে পারি না। এর ভর যদি বের করি, স্থূল সংকেতের যে যৌগটা রয়েছে তার ভর বের করতেছে। কার ভর? স্থূল সংকেতের ভর। কত আসে? এটাও দেখবো 98 আসতেছে। আচ্ছা এখন তোমাকে বলা হবে যে তোমাকে আণবিক সংকেতটা বের করো। আণবিক সংকেত ইকুয়ালস টু হোয়াট? ওকে, আণবিক সংকেত বের করার জন্য আমাকে মনে রাখতে হবে যে আমাকে এখানে আণবিক সংকেতগুলোকে নরমালি একটা যৌগের সংকেতগুলোকে আমি চাইলে এইভাবে লিখতে পারি। দেখো এইভাবে লিখবা যে আমার এখানে আমি ধরি যে আমার আণবিক সংকেতটা হবে এইভাবে লিখবা যে ধরি আণবিক সংকেত H2SO4 এর নিচে একটা n দিবা। ঠিক আছে? এখন এই n এর মানটা কিভাবে বের করবো? n ইকুয়ালস টু লিখবা হচ্ছে তোমার হচ্ছে উপরে হবে স্থূল সংকেতের ভর, সরি উপরে হবে তোমার আণবিক ভর। উপরে কি হবে বলো তো? উপরে হবে তোমার আণবিক ভর
আণবিক ভর ডিভাইডেড বাই নিচে হবে তোমার স্থূল সংকেতের ভর। দেখো উপরে আণবিক ভর কত 98 না, এটা কিন্তু ফর্মুলা, পরীক্ষার হলে এভাবে লিখতে হবে। নিচে কত স্থূল সংকেতের ভর 98, তাহলে কত আসে n এর মান 1 আসে। তো n এর মান যদি এখন তুমি এখানে 1 বসাও তাহলে কি আসে? অতএব আণবিক সংকেত কি হবে বলো? আণবিক সংকেত হবে H2SO4, এর নিচে কি হবে 1 হবে। 1 দিলে আমার কি মানে 1 দ্বারা যদি আমি প্রতিটা মানে মৌলকে যদি গুণ করে দিই বা মাল্টিপ্লাই করে দিই তাহলে কি কোনো এখানে চেঞ্জ হবে? হবে না। তাহলে তোমার কি হবে অ্যান্সার? H2SO4। এটাই কি বলতো? এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আণবিক সংকেত। কথা বুঝতে পারছো? তাহলে দেখো তো এখন স্থূল সংকেত এবং আণবিক সংকেত বের করতে পারবা না? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে 4 মার্কের জন্য। এবং দেখো মাঝে মাঝে তোমাকে শতকরা সংযুক্তি নাও দেওয়া থাকতে পারে, তোমাকে একটা যৌগের শতকরা সংযুক্তি বের করে তারপরে হিসাব করতে হইতে পারে, ঠিক আছে? সো এই জিনিসগুলোতে একটু খেয়াল রাখবা। ওকে, আমরা হোপফুলি ম্যাথটা বুঝতে পারছি। চল এবার হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করি। এই ম্যাথটাকে তোমাদেরকে আমি করার জন্য দিয়ে দিই, দাঁড়াও, এটা তোমরা হোমওয়ার্ক করিও, ঠিক আছে? এটা তোমরা হোমওয়ার্ক করিও। দেখো এখানে তোমার কিন্তু একটা যে মৌল রয়েছে, একটা মৌলের শতকরা সংযুক্তি দিছে এবং আরেকটা তোমার এখানে দেয়া নাই, ঠিক আছে? তাহলে কি করবা? 100 থেকে বিয়োগ করে দিবা, তাহলে পেয়ে যাবা, ঠিক আছে? এখান থেকে আমি হাইড্রোজেনটা হিসাব করে দেখাই যে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন ইকুয়ালস টু কি হবে 100 মাইনাস 88.89। এই তো হয়ে গেছে। তাহলে তুমি পেয়ে যাবা হাইড্রোজেনটা কত পার্সেন্ট আছে, তারপরে তুমি বাকি প্রসিডিওরটা আগের মতো, ঠিক আছে? ওকে, এবার দেখো আমরা নতুন একটা টপিক শুরু করবো। এটা হচ্ছে আমার রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ, ঠিক আছে? আমরা এখন রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণগুলোকে কিভাবে লিখতে হয়, কিভাবে মূলত এগুলো কাজ করে, ওয়ার্ক করে, বা হচ্ছে এদেরকে আমরা কিভাবে উপস্থাপন করবো, এই সকল জিনিসপাতি নিয়ে দেখবো। আমরা লাস্ট চ্যাপ্টারের মধ্যে পড়ছিলাম তোমার রাসায়নিক সংকেত নিয়ে। তো রাসায়নিক সংকেত নিয়ে আমরা দেখছিলাম যে একটা রাসায়নিক সংকেতকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, কিভাবে লিখতেছি, কোন যৌগমূলক জিনিসটা কি, যৌগ জিনিসটা কি, আমরা এই জিনিসগুলো নিয়ে কিন্তু এর আগের অধ্যায়ে তোমার হচ্ছে আলোচনা করছি। এখন এই অধ্যায়ে আমরা আলোচনা করবো রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ, ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়া জিনিসটা কি, রাসায়নিক সমীকরণ জিনিসটা কি, এটা আমরা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়া মূলত কি জানো? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তোমার বর্ণনামূলক একটা রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়া কি বলতো? বর্ণনামূলক একটা রিপ্রেজেন্টেশন, তারই যে তোমার গাণিতিক রূপটা সেটাকে আমরা বলি তোমার রাসায়নিক সমীকরণ। কিভাবে বললাম দেখো, আমি তোমাকে মনে করো বলতেছি যে তোমার 1 মোল হাইড্রোজেনের সাথে 2 মোল অক্সিজেন, তোমার হচ্ছে 2 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল অক্সিজেন মিলে তৈরি করে পানি। এটা আমি কি বললাম? আমি এটা কথায় বললাম না? এই কথায় যে বললাম এটাকে বলা হয় তোমার রাসায়নিক বিক্রিয়া। দেখো আমি কথায় কি বলছি? আমি কথায় বলছি হচ্ছে তোমার 2 মল হাইড্রোজেনের সাথে 1 মল অক্সিজেন মিলে পানি তৈরি করে। আমি এটাকে বললাম কি? আমি এটাকে তোমার কথায় বলছি। সো এটা একটা কিন্তু তোমার রাসায়নিক বিক্রিয়া। এটাকে যখন আমি তোমার গাণিতিকভাবে উপস্থাপন করব, তখন সেটা কি হয়ে যাবে? রাসায়নিক সমীকরণ হয়ে যাবে। কথা বুঝে গেছে? জিনিসটা কি খুব কঠিন লাগতেছে? কঠিন লাগার কিন্তু কোনো কথা না। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাকে বলা হচ্ছে ফার্স্ট যে রুলটা সেটা হচ্ছে গণিতে যেমন সমীকরণের মাঝে সমান চিহ্ন দিয়ে ব্যবহার করা হয় তেমনি কোনো বিক্রিয়ক বাম পাশে এবং উৎপাদ ডান পাশে লিখে তার মাঝে সমান চিহ্ন বা তীর চিহ্ন বসাতে হয়, ঠিক আছে? সমান চিহ্নের একটা নির্দিষ্ট সিগনিফিকেন্স আছে এবং তোমার তীর চিহ্নেরও একটা নির্দিষ্ট সিগনিফিকেন্স আছে। আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো কোনো একটা বিক্রিয়াকে রিপ্রেজেন্ট করতে হলে ডেফিনেটলি তার এক পাশে উৎপাদ, আরেক পাশে কি বিক্রিয়ক থাকে। এখন দেখো নর্মালি আমাদের ডান পাশে উৎপাদ তুলো থাকে, ডান পাশে উৎপাদ বা প্রোডাক্ট তৈরি হয়, এবং আমার বাম পাশে কি থাকে বলতো? বিক্রিয়ক থাকে। এবং এদেরকে সেপারেট করা হয় কি দ্বারা? বিক্রিয়ক। এই বিক্রিয়কগুলো বিক্রিয়া করে তারপর তোমার উৎপাদ তৈরি করে। তো এদেরকে সেপারেট করা হয় তোমার ইকুয়াল চিহ্ন দ্বারা অথবা তীর চিহ্ন দ্বারা। দেখো তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে বিক্রিয়কগুলো বিক্রিয়া করতেছে তারপর উৎপাদ তৈরি করতেছে, ঠিক আছে? তোমার তীর চিহ্ন কখনো ইউজ করা হয়, কখনো তোমার সমান চিহ্ন ইউজ করা হয়। এদের কিন্তু নির্দিষ্ট সিগনিফিকেন্স আছে, যে জিনিসগুলো আমরা পরে মানে কিছুক্ষণ পর জেনে ফেলবো, ঠিক আছে? আমাদের অন্যান্য যে রুলগুলো রয়েছে সেখানে আমরা জেনে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে বিক্রিয়ক সমূহ এবং উৎপাদ সমূহকে রাসায়নিক প্রতীক বা সংকেতের মাধ্যমে লেখা হয়। এই যে রাসায়নিক প্রতীক বা সংকেতের মাধ্যমে লেখা হচ্ছে না, এটিকে আমরা কি বলতেছি বলতো? গাণিতিক রিপ্রেজেন্টেশন। এবং এটিকে আমরা বলতে পারবো রাসায়নিক সমীকরণ। বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলে বিক্রিয়ক সমূহের মাঝে যোগ চিহ্ন দিতে হয়, এবং একাধিক উৎপাদ থাকলে উৎপাদ সমূহের মাঝে যোগ চিহ্ন দিতে হয়। অর্থাৎ মনে করো আমার এখানে অনেকগুলো বিক্রিয়ক আছে, ঠিক আছে? এখানে মনে করো আমার অনেকগুলো বিক্রিয়ক আছে, এটা হচ্ছে একটা বিক্রিয়ক, আর তার সাথে আরেকটা বিক্রিয়ক বিক্রিয়া করতেছে। তো আমি এখানে দেখো সমান চিহ্ন দিয়ে মূলত বিক্রিয়কগুলোকে রিপ্রেজেন্ট করতেছি। এই দুটো বিক্রিয়ক মনে করো বিক্রিয়া করে কি তৈরি করতেছে? উৎপাদ তৈরি করতেছে। তো আমি এখানে মানে তীর চিহ্ন ইউজ করতে পারি, তীর চিহ্ন ইকুয়ালস আমি লিখতে পারবো উৎপাদ। দেখো এখানে মনে করো দুইটা উৎপাদ বা দুইটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, তো আমি এখানে লিখতে পারবো এরকম দুইটা উৎপাদ। বুঝতে পারছো? তাহলে দেখো বাম পাশে আমরা বিক্রিয়ককে লিখি এবং ডান পাশে আমরা কি লিখি বলতো? উৎপাদকে লিখি, ঠিক আছে? এবং দেখো এই মধ্যখানে আমরা তীর চিহ্ন অথবা এখানে আমরা ইকুয়াল চিহ্ন ইউজ করতে পারি। ইকুয়াল চিহ্ন কখন ইউজ করবো, তীর চিহ্ন কখন ইউজ করবো, এটা নিয়ে আমরা ফার্দার পড়াশোনা করবো। তো আমরা হোপফুলি এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, এর পরেরটাতে আসো। দেখো এখানে বলা হচ্ছে যে প্রক্রিয়ায় সমীকরণে বাম পাশের বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা এবং ডান পাশে ওই একই মৌলের মানে পরস্পর
সরি এখানে পরমাণু সংখ্যা হবে আরকি। মানে তোমার পরমাণু সংখ্যা সমান করা হয়, সেই প্রক্রিয়াকে আমরা রাসায়নিক সমীকরণ সমতা বলা হয়ে থাকে। তাহলে দেখো সমতা মানে কি আমরা এখন বোঝার চেষ্টা করব। ওই যে বললাম না তীর চিহ্ন এবং ইকুয়াল চিহ্নের যে একটা সিগনিফিক্যান্স আছে সেটা একটু বোঝার চেষ্টা করব। দেখো আমি যদি এই কাজটা করি যে একটা পানির সাথে বা একটা হাইড্রোজেনের সাথে আমি যদি একটা অক্সিজেনের বিক্রিয়া ঘটে, তাহলে দেখবা যে এখান থেকে কি তৈরি হচ্ছে জানো? এখান থেকে তোমার পানি তৈরি হবে। ঠিক আছে? দেখো এই যে একটা তোমার বিক্রিয়ক হচ্ছে তোমার হাইড্রোজেন, আরেকটা বিক্রিয়ক হচ্ছে তোমার কি বলতো অক্সিজেন। এদেরকে দেখো আমি যৌগ আকারে লিখছি, দেখছো? যৌগ আকারে লেখার পর দেখো আমি একটা তোমার তীর চিহ্ন ইউজ করছি এবং দেখো আমি প্রোডাক্টটাকে ডান পাশে লিখছি। তাহলে দেখো কি বললাম বলতো, বিক্রিয়ক এবং তোমার যে উৎপাদ আছে তাকে আমরা হচ্ছে তোমার একটা তীর চিহ্ন দ্বারা সেপারেট করছি। এবং দেখো বিক্রিয়ক অনেকগুলো যেহেতু বিক্রিয়ক আছে এই জন্য আমরা হচ্ছে তোমার প্লাস দিয়ে তোমার প্রকাশ করছি। এখন দেখো এখানে দেখো তো, এইখানে তুমি যদি একটু পরমাণু সংখ্যা হিসাব করো, দেখো বাম পাশে তুমি যদি একটু পরমাণু সংখ্যা হিসাব করো, এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। অক্সিজেন আছে কয়টা? 2টা। তার মানে এখানে পরমাণু সংখ্যা কয়টা? 4টা। তুমি যদি এই পাশে হিসাব করো, ডান পাশে হিসাব করো, ডান পাশে কতগুলো পরমাণু সংখ্যা? হাইড্রোজেন আছে 1 2টা এবং অক্সিজেন আছে 1টা, তাহলে 3টা। বলো তো এরা কি সমতা হইছে বা সমান হইছে? সমান কিন্তু হয় নাই। এরা নট ইকুয়াল। ঠিক আছে? এরা কি নট ইকুয়াল না? তাহলে দেখো তোমার কিন্তু মৌলে পরমাণু সংখ্যাগুলো ঠিক হয় নাই। তো আমাকে পরমাণু সংখ্যাগুলো ঠিক করতে হবে। ঠিক আছে? একটা রাসায়নিক বিক্রিয়ায় সবকিছু তোমার নির্দিষ্ট একটা নিয়ম মেনে চলে। ঠিক আছে? তো এইখানে আমাকে একটু তোমার সমতা করতে হবে। তুমি যদি না করো কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা অনেকগুলো ম্যাথ করব। সেই ম্যাথগুলোতে করার সময় আমাদেরকে দেখা যাবে যে হচ্ছে আমরা কি করতেছি, তোমার এই সমতাটা করতেছি বা সমতার দরকার হচ্ছে ক্যালকুলেশনগুলো করার জন্য। তো সমতা মানে কি? সমতা মানে হচ্ছে দেখো আমি পরমাণু সংখ্যাগুলো তোমার ঠিক করব। তো এই পাশে হাইড্রোজেন আছে কয়টা? এই পাশে হাইড্রোজেন আছে তোমার 2টা এবং অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে তোমার 2টা, তাই তো? আচ্ছা থাকুক, অসুবিধা নেই। দেখো আর এই পাশে হাইড্রোজেন আছে কয়টা বলো তো? 2টা এবং অক্সিজেন আছে কয়টা? 1টা। তাহলে দেখো আমি এখন এমন কি করলে আমি এখন প্রতিটা সিঙ্গেল মৌলকে নিয়ে চিন্তা করব। দেখো প্রথমে হাইড্রোজেন এই পাশে আছে 2টা, এই পাশে আছে 2টা। আমি চাইলে এটাকে চেঞ্জ করতেও পারি, নাও করতে পারি। কিন্তু দেখো এখানে আমার অক্সিজেন আছে 1টা, এখানে আছে কয়টা? 2টা। তাহলে দেখো তো আমি যদি এই পাশে 2 দ্বারা গুণ করে দেই, তাহলে আমার অক্সিজেন কয়টা হয়ে যায়? এবার অক্সিজেন আমার 2টা হয়ে গেছে। তাই তো? এখানে আমার অক্সিজেন কয়টা হয়ে গেছে? 2টা হয়ে গেছে। কিন্তু দেখো অক্সিজেন 2টা হলেও হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? 4টা হয়ে গেছে না? হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? আমি তো 2 দ্বারা গুণ করলে শুধুমাত্র অক্সিজেনকে করতে পারবো না। আমাকে তো পুরো যৌগটাকে গুণ করতে হবে, তাই না? ভালো করে খেয়াল করো। দেখো সমতাটা কিভাবে করতেছে ভালো করে খেয়াল করো। এরপর থেকে নিজে থেকেই করতে হবে। সো বি কেয়ারফুল। দেখো এখানে আমি আরেকবার ভালো করে লিখতেছি। জাস্ট একটু ভালো মতো করে দেখো। এই যে আমার H2 প্লাস O2 মিলে কি তৈরি করতেছে? তোমার H2O তৈরি করতেছে, তাই তো? দেখো আমি প্রথমে হিসাব করব যে আমার যৌগটার মধ্যে, দেখো আমার যৌগটার মধ্যে আমি প্রথমে দেখতেছি যে আমার হাইড্রোজেন সেম আছে, এখানেও হাইড্রোজেন সেম আছে। আপাতত আমি হাইড্রোজেনকে চেঞ্জ করতেছি না। আমি দেখতেছি যে এখানে একটা অক্সিজেন কম আছে, এখানে একটা অক্সিজেন বেশি আছে। তাহলে দেখো তো আমি যদি অক্সিজেনটাকে ঠিক করতে চাই তাহলে আমি কি করব? পুরো যৌগটাকে আমি 2 দ্বারা গুণ করব। এই 2 দ্বারা গুণ করা মানে কি? এই হাইড্রোজেনকেও গুণ করা এবং একই সাথে এই অক্সিজেনকেও গুণ করা। তো দেখো তো অক্সিজেনের সংখ্যাটা মিলে গেছে না? 2 হয়ে গেছে না? এখন হাইড্রোজেনের সংখ্যা কত হয়ে গেছে? হাইড্রোজেনের সংখ্যা 4 হয়ে গেছে। এখানে এবার বিক্রিয়কে কয়টা আছে? 2টা আছে। তাহলে আমি এখানে আরো 2 দ্বারা গুণ করব। তো 2 দ্বারা গুণ করলে কি হবে? 4। তার মানে দেখো 4টা হাইড্রোজেন, 2টা অক্সিজেন। এখানেও দেখো 4টা হাইড্রোজেন, 2টা অক্সিজেন। এইবার তুমি যদি পরমাণু সংখ্যা হিসাব করো তাহলে দেখো বাম পাশে কতগুলা? 4টা হাইড্রোজেন, 2টা অক্সিজেন। ডান পাশে কতগুলা? 4টা হাইড্রোজেন, 2টা অক্সিজেন। মিলছে? এখন দেখো যেহেতু মিলে গেছে তখন আমরা আসলে মূলত এই বিক্রিয়াটাকে তীর চিহ্ন ছাড়াও একে আমরা ইকুয়াল দিয়ে মানে তোমার উল্লেখ করতে পারবো। দেখো এখন আমি বিক্রিয়াটার মধ্যখানে একটা ইকুয়াল চিহ্ন দিছি, অর্থাৎ সমতা হয়ে গেছে। তাহলে দেখো কখন আমরা তোমার মূলত তীর চিহ্ন ইউজ করতেছি, কখন আমরা হচ্ছে তোমার ইকুয়াল চিহ্ন ইউজ করতেছি, এটা কিন্তু আমার বুঝতে হবে। ইকুয়াল চিহ্ন ইউজ করা মানে হচ্ছে আমার বিক্রিয়াটা সমতা করা আছে, অলরেডি সমতা করা আছে, আমাকে কষ্ট করে করতে হবে না। নর্মালি এটা করা থাকে না। নর্মালি তোমার তীর চিহ্ন দেওয়া থাকে এবং তোমাকে সমতা করে নিতে হয়। কিন্তু যদি কখনো কোশ্চেনে দেখো যে তোমার ইকুয়াল চিহ্ন দেওয়া আছে, তখন বুঝে নিবা যে বিক্রিয়াটা আমার অলরেডি তোমার হচ্ছে ইকুয়াল করে ফেলা আছে। ঠিক আছে? আমার যে প্রোডাক্ট এবং রিঅ্যাক্টর তাদের মধ্যে যে অনুপাতটা সেটা অলরেডি ঠিকঠাক আছে। কিন্তু যদি তোমার তীর থাকে তাহলে এটাকে তোমাকে এইভাবে হিসাব করে ঠিক করে নিতে হবে। কিভাবে হিসাব করবা? পরমাণুর সংখ্যা হিসাব করবা। ডান পাশে এবং বাম পাশে পরমাণুর সংখ্যা হিসাব করলেই তুমি দেখবা যে সমতা বিধান করতে পারতেছো। ঠিক আছে? সমতা করাটা অনেক বেশি কঠিন না। জাস্ট পরমাণু হিসাব করতে হবে আর একটু চালাক হইতে হবে। নরমাল ক্যালকুলেশনগুলো পারলেই চলবে। দেখো, ওকে এই জিনিসটা বুঝতে পারছি তো? তাহলে দেখো তো এখানে হাইড্রোজেনের জন্য যদি বলি, এখানে হবে 2H2, এখানে হবে তোমার 2H2O। ঠিক আছে? আবার কিছু বিক্রিয়ার কথা আমি উল্লেখ করে বলবো। তো যে বিক্রিয়ার কথা আমি উল্লেখ করে বলবো তোমাকে, সেই বিক্রিয়াগুলো একটু মনে রাখবা। কারণ ওই বিক্রিয়াগুলো তোমার ওখান থেকেই চলে আসে। আর আরেকটা ব্যাপার, তোমাদের এসএসসির যে কোশ্চেনগুলো হবে সেখানে যে বিক্রিয়াগুলো ইউজ করা হবে সেগুলো কখনোই তোমার বইয়ের বাইরে থেকে হবে না। সবগুলো তোমার বইয়ের মধ্যে থেকে হবে। আমার কাছে একটা স্লাইড ছিল তোমার পুরো এসএসসির মানে বইয়ের মধ্যে যতগুলো বিক্রিয়া আছে সেই সংক্রান্ত। তো এরকম যদি তোমার কাছে কোনো মানে ডেটা থেকে থাকে তাহলে সেটা তুমি ফলো করতে পারো, যে তোমার প্রথম থেকে, অথবা তুমি হচ্ছে প্রথম অধ্যায় থেকে শুরু করে ফুল সিলেবাস, কিন্তু আমি তোমাকে বলতেছি না যে বিক্রিয়ার জন্য তুমি শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো দেখবা না। তোমার
অন্যান্য চ্যাপ্টার থেকেও কোশ্চেন নিতে পারে। মানে বিক্রিয়া তো বিক্রিয়াই, তাই না? এটাকে তো আর তোমার হচ্ছে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবা না। তো তোমাকে এই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে বিক্রিয়ার সমতাকরণ। তো আমি তোমাকে সমতাকরণ শিখাচ্ছি। এখন বিক্রিয়া কই থেকে দেবো এটা তো আমার ইচ্ছা। তো এখন দেখো তোমার বইয়ের বাইরে থেকে কোনো বিক্রিয়া আসবে না। আমি তোমাকে এটা অ্যাসিওর করতে পারি। কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে আমাকে প্রথম অধ্যায় থেকে আমি হিসাব করব যে কোন বিক্রিয়াগুলো আছে ওগুলো তুমি চাইলে খাতার মধ্যে নোট ডাউন করে ফেলতে পারো, যাতে পরীক্ষার আগে তোমার রিভাইজ করতে সুবিধা হয়। অথবা তুমি চাইলে হচ্ছে এরকম কোনো একটা পিডিএফ বা তোমার কোনো ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে, বা আমি যদি পারি তাহলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আমি খুঁজে পাই। তাহলে দেখো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমরা হচ্ছে এইভাবে যদি পড়ে থাকি তাহলে দেখবো যে আমাদের কোনো বিক্রিয়াতে আমরা আটকাইতেছি না। কারণ দেখো আমাদের এই বাইরে কোনো কিছু আসবে না, ঠিক আছে? এর বাইরে কোনো কিছু আসবে না। এবার দেখো এখানে বলা হচ্ছে কখনো কখনো বিক্রিয়ার সমতা না করেও বিক্রিয়া দেখানো হয়, ঠিক আছে? তখন সমান চিহ্ন দিয়ে বা তীর চিহ্ন দিয়ে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? সমতা না করেও তুমি উল্লেখ করতে পারবা, তখন তুমি তীর চিহ্ন ইউজ করবা, ঠিক আছে? সমতা যদি না করো তাহলে তুমি তীর চিহ্ন ইউজ করবা। আর যদি তুমি সমতা করো দেন তুমি হচ্ছে ইকুয়াল চিহ্ন ইউজ করবা। সমতা করলে ইকুয়াল চিহ্ন, সমতা না করলে তুমি হচ্ছে তীর চিহ্ন ইউজ করবা, ঠিক আছে? ওকে, হোপফুলি আমরা জিনিসটা বুঝতে পারছি। আবার তুমি যদি সমতা করেও তীর চিহ্ন ইউজ করো কোনো অসুবিধা নেই। সমতা করছো আবার তুমি তীর চিহ্ন ইউজ করছো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখানে বলা হচ্ছে যে আমরা এখানে অনেক বড় একটা কথা বলা আছে, তো এই কথাগুলোকে আমি সংক্ষেপে যদি বলি, আমি যখন বিক্রিয়াগুলো লিখবো তখন কোন মৌলটা কোন ফর্মে আছে, মানে কোনোটা তো গ্যাস, কোনোটা সলিড, কোনোটা হচ্ছে তোমার লিকুইড, কোনোটা আবার তোমার অ্যাকুয়াস বা জলীয় মানে জলীয় আকারে আছে। তো আমি জাস্ট ওই জিনিসগুলো পাশে উল্লেখ করে দিব। দেখছো আমি এখানে পাশে উল্লেখ করে দিছি। এই দেখো হাইড্রোজেনটা গ্যাস আকারে আছে, তো আমি গ্যাস লিখে দিছি। অক্সিজেনটা গ্যাস আকারে আছে, গ্যাস লিখে দিছি। হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস দুইটা মিলে তৈরি করতেছে একটা তোমার লিকুইড ফর্ম, যেটাকে আমরা বলতেছি তোমার কি বলতো ওয়াটার বা পানি, তাই তো? তাহলে দেখো এটি কি ওয়াটার কি লিকুইড না? দেখো দুইটা গ্যাস মিলে লিকুইড তৈরি করতেছে। তো আমি এগুলো তাদের পাশাপাশি উল্লেখ করে দিচ্ছি, ঠিক আছে? তাদের পাশাপাশি উল্লেখ করে দিচ্ছি। দেখো যেহেতু সমতা আছে এখানে তুমি চাইলে ইকুয়াল চিহ্নটা দিতে পারতা, তীর চিহ্ন দিলেও কোনো অসুবিধা নাই। ওকে, এবার দেখো ৫ নাম্বারটা যেটা এখানে বলা হচ্ছে যে রাসায়নিক সমীকরণের উদ্দেশ্য হচ্ছে কোনো পদার্থ বিক্রিয়া করে কোন পদার্থ হয়েছে সেটি দেখানো। অনেক সময় সমতা না করেও সেটি দেখানো যেতে পারে। ওই একই কথা বলতেছে আরকি। মানে সমতা তোমার যে করতেই হবে এমন কোনো কথা নেই। তুমি ইকুয়াল চিহ্ন যে তোমাকে দিতেই হবে এমন কোনো কথা নেই। তুমি তীর চিহ্ন দিয়েও দেখাইতে পারো। সমতা করলেও হয়, না করলেও চলে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে দেখো যে আমার এখানে হাইড্রোজেন গ্যাস আকারে ছিল, অক্সিজেন গ্যাস আকারে ছিল। এরা বিক্রিয়া করে তোমার হচ্ছে একটা লিকুইড ফর্ম তৈরি করতেছে। বুঝা গেছে? আচ্ছা, সামনের দিকে আগাই। দেখো এখানে বলা হচ্ছে তবে যদি কোনো বিক্রিয়ায় কতটুকু তাপ উৎপন্ন হয় বা কতটুকু তাপ শোষিত হয় তা সমীকরণে দেখাতে হয়, তবে সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া সমতা করতে হবে এবং বিক্রিয়া ও উৎপাদের ভৌত অবস্থা যেমন কঠিন, তরল, গ্যাসীয় অবস্থা, জলীয় অবস্থা ইত্যাদি লিখতে হবে। তার মানে দেখো এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা আমরা প্রবাবলি সপ্তম চ্যাপ্টারে দেখব। এই জিনিসের কাজটা আমরা সপ্তম চ্যাপ্টারে দেখব যে হচ্ছে আমরা অ্যামোনিয়া তৈরি করব। অ্যামোনিয়া মূলত হচ্ছে তোমার নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস মিলে উৎপন্ন হয়, এবং এটা তৈরি হওয়ার পর দেখা যায় যে হচ্ছে তোমার NH3 যেটাকে আমরা অ্যামোনিয়া বলি, এই অ্যামোনিয়া তৈরি করতে আমার 92 পয়েন্ট জুল পার মোল, এত জুল পার মোল শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে? এত জুল পার মোল শক্তি প্রয়োজন হয়, এটা মাইনাস হবে তার -92 জুল পার মোল। আমার যতটুকু মনে পড়ে এত পরিমাণ তোমার কি প্রয়োজন হয় বলতো? শক্তির প্রয়োজন হয়। এই যে মোল মানে বিক্রিয়াটা ঘটাইতেছে, এই বিক্রিয়াটা ঘটানোর জন্য আমার এত পরিমাণ তাপ সে আসলে শোষণ করে, ঠিক আছে? সে কি করে বলতো? শোষণ করে না, সরি, সে আসলে উৎপাদন করে, ঠিক আছে? সে কি করে বলতো? উৎপাদন করে। তাহলে দেখো এই যে উৎপাদন করতেছে এটাকে আমাকে এভাবে উল্লেখ করে দিতে হচ্ছে। তুমি চাইলে এটাকে এভাবে উল্লেখ করতে পারো, অথবা তুমি চাইলে এটাকে প্রোডাক্টের সাথে উল্লেখ করে দিতে পারো। দেখো প্রোডাক্ট হিসেবে তুমি কি পাচ্ছ? তাপ শক্তি পাচ্ছ না? তো এখানে তুমি উল্লেখ করে দাও 92 জুল পার মোল। ঠিক আছে? এত পরিমাণ তোমার কি তৈরি হচ্ছে বলতো? তাপশক্তি তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? তাপশক্তি তৈরি হচ্ছে। দেখছো? আমি উল্লেখ করে দিচ্ছি না? এই কথাটাই বলা হচ্ছে যে কতটুকু তাপ উৎপন্ন হয় বা কতটুকু তাপ শোষিত হয় সেই জিনিসটা আমি সমীকরণে দেখাবো। যদি মনে করো আমি তোমার একটা মানে মনে করো তুমি হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের কথা চিন্তা করতেছো। এই হাইড্রোজেন প্লাস আয়োডিন এরা দুজন মিলে তোমার হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে, HA তৈরি করে। এখানে দেখা যায় যে এটা মনে করো তোমার তাপহারী বিক্রিয়া। ঠিক আছে? মানে হচ্ছে তাপ শোষণ করতেছে এখানে। তাপ শোষণ করলে তুমি কি করবা জানো? তুমি দেখো এখানে তুমি চাইলে মাইনাস লিখতে পারবা। মাইনাস হচ্ছে এত জুল পার মোল। এইভাবে তুমি মাইনাস দিয়ে তো উল্লেখ করতেই পারতেছো, ঠিক আছে? মাইনাস দিয়ে উল্লেখ করতে পারতেছো, অথবা এই মাইনাসটাকে তুমি যদি ডান পাশে নিয়ে আসো সমীকরণের ক্ষেত্রে কি হয়? 2 প্লাস এক্স ইকুয়ালস টু যদি 5 বলি তাহলে কি হবে? 5টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি কি হবে? মাইনাস হয়ে যাবে না? 5টা মাইনাস হয়ে যাবে কিনা? সেম ভাবে দেখো তো এখানে এটা কি আছে? মাইনাস আছে। যখন তুমি এটাকে সমীকরণের এই পাশে নিয়ে আসবা, বাম পাশ তোমার ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবা, তখন কি হয়ে যাবে? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো এখানে কি হবে? এখানে হয়ে যাবে তোমার প্লাস এত জুল পার মোল। তো মাঝে মাঝে কোশ্চেন এইভাবে দেওয়া থাকতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা সপ্তম অধ্যায়ে আবারও দেখবো, প্যারা নাই। জাস্ট এখানে আমরা তোমার বেসিক জিনিসপাতিগুলো একটু দেখে যাচ্ছি। এই জিনিসটা আমার খুব ইম্পর্টেন্ট, সো এই অংশটুকু একটু ভালো মতো করে মনে রাখার চেষ্টা করবা। এবং দেখো এটা এটা করলেই হয় না,
সরি। এবং দেখো এটা করলেই হয় না, এখানে আমাদেরকে আরও একটা জিনিস উল্লেখ করে দিতে হয়, সেটা হচ্ছে দেখো বিক্রিয়াটাকে আমাকে অবশ্যই সমত করে দেখাতে হবে, ঠিক আছে? সমত করে দেখাতে হবে। তো তুমি তীর চিহ্ন ইউজ করতেই পারো, এখানে ইকুয়াল চিহ্ন ইউজ করতে হবে এমন কোনো ম্যান্ডেটরি জিনিস নাই। সমতা কীভাবে করবো? দেখো এখানে নাইট্রোজেন আছে কয়টা? একটা না। আমার বিক্রিয়কে নাইট্রোজেন আছে কয়টা? দুইটা। তো আমি এখানে 2 দিয়ে দিলাম। দেখো নাইট্রোজেনটা সমতকরণ হয়ে গেছে, কিন্তু দেখো তোমার হাইড্রোজেনের সংখ্যাটা 6 হয়ে গেছে। এখানে আছে কয়টা? 2টা। তো আমি এখানে যদি 3 দিয়ে দিই তাহলে দেখো 6 হয়ে গেছে। দেখছো? সমতা হয়ে গেল। তো তোমাকে সমতা করে লিখতে হবে। এরকম বিক্রিয়া থাকলে এগুলোকে অবশ্যই সমতা করতে হবে। আমরা দেখবা যে নেক্সট চ্যাপ্টারে লা শাতেলিয়ার নীতি নামে একটা নীতি আছে, সেটা পড়তেছি। তো সেখানে দেখবা যে আমাকে সমতা বিক্রিয়ার মধ্যেই কনসিডার করতে হয়। ওইটা লেখার জন্য তোমাকে ডেফিনিটলি বিক্রিয়াটাকে আগে সমতা করতে হবে, ঠিক আছে? সো আমরা বললাম না সপ্তম অধ্যায়ে আমরা জিনিসটা পড়বো, এবং তোমাকে এটা উল্লেখ করে দিতে হবে এটা কোন গ্যাস, মানে এটা কোন ফর্মে আছে গ্যাসে, এই হাইড্রোজেন কোন ফর্মে আছে গ্যাসে, এবং কি তৈরি হয়েছে, গ্যাস তৈরি হয়েছে, ঠিক আছে? পাশে উল্লেখ করে দিবা। এই যে দেখো এর আগে যেভাবে পাশে উল্লেখ করে দিছিল, এ দেখো পাশে উল্লেখ করে দিছিল, সেম ভাবে তুমি এখানে পাশে উল্লেখ করে দিবা। হোপফুলি আমি তোমাকে বুঝাতে পারছি। এবার দেখো এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট ফলো আপ ইট, তাহলে বুঝতে পারবা। এখানে ওই কথাগুলোই বলা আছে। দেখো এই যে তোমার ডেল্টা চিহ্নটার এখানে একটা সিগনিফিকেন্স বলা আছে। ডেল্টা চিহ্নর মানে বোঝাচ্ছে যে তোমার তাপ প্রয়োগ করা হচ্ছে। কি করা হচ্ছে বলো তো? তাপ প্রয়োগ করা হচ্ছে। এখানে যে তোমার যৌগটা রয়েছে, যৌগটা দেখো একটা সলিড। এই সলিডটাকে ভাঙার জন্য আমি কি দিচ্ছি? তাপ প্রদান করতেছি। এই তাপকে প্রকাশ করার জন্য আমি ডেল চিহ্নটা দিচ্ছি। অর্থাৎ থেকে তাপ দিলে এটা ভেঙে গিয়ে এই ধরনের যৌগগুলো তৈরি করতেছে। কথা বুঝতে পারছো? ওকে, চলো আমরা এবার সামনের দিকে আগাই। দেখো এবার আমরা বিক্রিয়া সমতাকরণ, আমরা বিক্রিয়া কিন্তু সমতাকরণ অলরেডি করতে শিখে গেছি, তাই তো? চলো একটু আমরা যদি বিক্রিয়া সমতাকরণটা আরেকটু দেখে ফেলি, তাহলে দেখো এখানে ম্যাগনেসিয়াম, আমি সবার আগে পরমাণু হিসাব করবো, তাই তো? তাহলে দেখো এখানে ম্যাগনেসিয়াম আছে কয়টা? একটা। এখানে ম্যাগনেসিয়াম আছে কয়টা? একটা। এই পর্যন্ত তো ওকে। এখানে ক্লোরিন আছে কয়টা? ভাইয়া 2টা। কিন্তু এই পাশে ক্লোরিন আছে একটা, তাহলে এখানে 2 দিয়ে দাও। 2 দিয়ে দিলে এখন ক্লোরিনটা ইকুয়াল হয়ে গেছে। কিন্তু দেখো তো এখানে হাইড্রোজেন সংখ্যা বেড়ে গেছে না? হাইড্রোজেন কয়টা আছে? 2টা। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। ও মিলে গেছে। তাহলে দেখো তুমি এখানে হিসাব করো 1 প্লাস 2 প্লাস 2, এখানে হিসাব করো, এখানে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 2, মিলছে? ওই তো মিলে গেছে। তাহলে এটা বিক্রিয়াটা কি? সমতাকরণ হয়ে গেছে। কথা বুঝে গেছে? দেখছো এইভাবে সমতাকরণ করতে হয়। সেম ভাবে দেখো এই বিক্রিয়াটার জন্য দেখি। প্রথমে হিসাব করবো আমি উৎপাদ থেকে। দেখো এখানে উৎপাদে তোমার নাইট্রোজেন মানে সোডিয়াম আছে কয়টা? একটা। এখানে কয়টা? 2টা। তাহলে আমি যদি এখানে একটা 2 দিয়ে দিই, তাহলে দেখো 2টা সোডিয়াম হয়ে গেছে। কিন্তু 2টা সোডিয়াম হওয়ার কারণে এখানে দেখো ক্লোরিনের সংখ্যাটাও কিন্তু 2 বেড়ে গেছে। ক্লোরিনের সংখ্যা 2 বেড়ে গেছে, এবং এইখানে আমার বিক্রিয়কে ক্লোরিন আছে কয়টা? একটা। তাহলে এখানে আমাকে 2 দিতে হবে। 2 দিলে দেখো এখানে তোমার ক্লোরিনের সংখ্যাটা ঠিক হয়ে গেছে, ঠিক হইছে, কিন্তু তোমার হাইড্রোজেনের সংখ্যাটা আবার তোমার ইমব্যালেন্স হয়ে গেছে। এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। কিন্তু দেখো এখানে কয়টা হাইড্রোজেন আছে? এখানেও তোমার 2টা আছে। দ্যাট মিনস তোমার হাইড্রোজেনটাও ব্যালেন্সে চলে আসে। আচ্ছা, এখন দেখো এখানে কার্বনেট। কার্বনেট এখানে দেখো কার্বন আছে কয়টা? কার্বন আছে তোমার একটা। এখানে কার্বন আছে কয়টা? একটা। কিন্তু দেখো তো এখানে অক্সিজেন আছে কয়টা? 3টা। এখানে আছে কয়টা? 2টা। তাহলে এখানে আমাকে এখন ব্যালেন্স করতে হবে, তাই তো? এটাকে এখন আমার কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। তাহলে দেখো এখানে আমি এটাকে ব্যালেন্স করবো কিভাবে? দেখো অক্সিজেন আছে 3টা, এই অক্সিজেন কিন্তু তোমার এখানে ঘাবলা করতেছে। আবার এখানে দেখো অক্সিজেন আছে 2টা, কিন্তু দেখো এই যে লক্ষ্য করো পানির সাথে কিন্তু আছে একটা অক্সিজেন। দেখছো? তার মানে দেখো এখানে অক্সিজেন আছে কিন্তু আলটিমেটলি 3টাই। তাহলে দেখো সবকিছু কিন্তু তোমার ব্যালেন্স হয়ে গেছে। সো আমি কিন্তু এখন যদি তোমাকে ফাইনালটা লিখি, তাহলে ফাইনালটা দেখতে হবে এরকম। দেখো ফাইনাল প্রোডাক্টটা দেখতে হবে তোমার এরকম। লক্ষ্য করো সবগুলো তোমার সমতা হয়ে গেছে। খেয়াল করো হয়ে গেছে। জাস্ট টোটাল পরমাণু সংখ্যা হিসাব করলেই হয়ে যায়। সেমভাবে দেখো এই যে তোমাকে এটা বলতেই পারে যে অ্যালুমিনিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পানি উৎপন্ন হয়। এটাকে আমরা বলতেছি রাসায়নিক বিক্রিয়া। একে আমাকে রাসায়নিক সংকেতে লিখতে হবে, বা সরি রাসায়নিক সমীকরণে লিখতে হবে। তাহলে দেখো অ্যালুমিনিয়াম কি বলছে? অক্সাইড বলছে না? অ্যালুমিনিয়াম অক্সাইড কীভাবে লিখতে পারি? অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন এই দুইটা মিলেই তো তোমার অক্সাইড তৈরি হবে। কারণ অক্সিজেনের যে তোমার ইয়াটা, অক্সিজেনের কি, অক্সিজেনের তো তোমার ডেফিনেটলি একটা যোজনী আছে। যোজনীটা কার কাছে যাবে? অ্যালুমিনিয়ামের কাছে যাবে। অ্যালুমিনিয়ামের যে যোজনীটা সেটা কার কাছে যাবে? অক্সিজেনের কাছে যাবে। তো এই যে অক্সিজেনের কাছে গেল, হয়ে গেল অ্যালুমিনিয়াম অক্সাইড। প্লাস কি? প্লাস হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড এরা কি করতেছে? বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো এই অ্যালুমিনিয়াম লিখলাম, ক্লোরিন লিখলাম। অ্যালুমিনিয়ামের যে তোমার যোজনীটা সেটা চলে যাবে ক্লোরিনের কাছে, ক্লোরিনের যোজনীটা চলে আসবে অ্যালুমিনিয়ামের কাছে। এই যে হয়ে গেল অ্যালুমিনিয়াম ক্লোরাইড। প্লাস কি উৎপন্ন হবে বলো তো? প্লাস উৎপন্ন হবে তোমার পানি। পানির সঙ্গে তো জানোই। ওকে, এখন দেখো এটা হচ্ছে আমার রাসায়নিক সমীকরণ আমি রিপ্রেজেন্ট করলাম। রাসায়নিক বিক্রিয়াটাকে আমি রাসায়নিক সমীকরণে রিপ্রেজেন্ট করছি। এখন দেখো সমতা করতে বলতেছে। সমতা করার জন্য আমি এখানে দেখি, এখানে আমার অ্যালুমিনিয়াম আছে একটা, এখানে আছে 2টা। তাহলে আমি এখানে তোমার 2 দ্বারা গুণ করে দেবো। 2 দ্বারা গুণ করে দিলে দেখো অ্যালুমিনিয়াম সমতাকরণ হয়ে গেছে। কিন্তু দেখো ক্লোরিনের সংখ্যাটা আবার বেড়ে গেছে। ক্লোরিনের সংখ্যা কত হয়ে গেছে? 6টা হয়ে গেছে। তাহলে দেখো আমি এখানে যদি 6 দিয়ে দিই, তাহলে দেখো ক্লোরিনের সংখ্যা আমার এখানে ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু হাইড্রোজেনের সংখ্যা 6 হয়ে গেছে। তো হাইড্রোজেনের সংখ্যাটা ব্যালেন্স করার জন্য দেখো আমি এখানে 3 দিয়ে দিলাম। 3 দিয়ে দিলে কত হবে? 6 হইছে না? হাইড্রোজেনের সংখ্যা 6 হয়ে গেছে, এবং দেখো অক্সিজেনের সংখ্যা 3 হয়ে গেছে। দেখো এখানে অক্সিজেন তোমার 3টাই আছে। এই যে দেখো ব্যালেন্স হয়ে গেছে। আমি এত ফাস্ট করতে পারতেছি কিভাবে? কারণ আমি অনেক বেশি প্র্যাকটিস করছি, আমি অনেক বেশি দক্ষ ব্যাপারটাতে। কিন্তু তুমি তো যেহেতু প্রথম শুরু করতেছো, তো তোমার একটু মানে সমস্যা হতেই পারে।
ওকে, এবার দেখো স্টোকিওমিতি, ঠিক আছে? এই জিনিসটা অনেকেই বলে যে এইচএসসি ইউজ করা যাবে না, সরি এসএসসি ইউজ করা যাবে না এইচএসসির জিনিস। বাট আমি তোমাকে বলি যে হচ্ছে স্টোকিওমিতি তুমি চাইলে ইউজ করতে পারো, ঠিক আছে? তুমি কথায় ম্যাথগুলো না করে স্টোকিওমিতিতে তুমি ম্যাথগুলো করতে পারো অথবা কথায়ও করতে পারো। এই জিনিসটা এরকম হয়ে গেছে তোমাদের এখন দেখি যে অনেকগুলা মানে ম্যাথস দেখা যায় যে এইচএসসির বই থেকে দেওয়া হয় বা এইচএসসির অনেকগুলো কনসেপ্ট থেকে তোমাদের এখন ম্যাথগুলো আসতে শুরু করছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই কনসেপ্টটা এখন তোমার আর কোথাও আটকাবে না, ঠিক আছে? এই জিনিসটা তুমি করতে পারবা এবং স্টোকিওমিতি ব্যবহার করে অনেক ইজিলি ম্যাথগুলো করা যায়, অনেক মানে তোমার কথা লিখতে হয় না আর কি, ঠিক আছে? তো দেখো স্টোকিওমেট্রি জিনিসটা কি, আমি প্রথমে একটা বিক্রিয়াকে সমতা করব, এটা হচ্ছে একটা বিক্রিয়া যার এই পাশে হচ্ছে তোমার উৎপাদ রয়েছে, এই পাশে কি রয়েছে, এই পাশে হচ্ছে তোমার বিক্রিয়ক, সরি এই পাশে হচ্ছে তোমার বিক্রিয়ক রয়েছে এবং এই পাশে তোমার উৎপাদ রয়েছে। এখন দেখো তুমি কি করবা, এখানে বিক্রিয়ক, প্রথম যে বিক্রিয়ক সেটা কে, সেটা হচ্ছে তোমার এ, তাই না? এই এর তুমি মূল সংখ্যা নেবা, কি নেবা বলো তো, মূল সংখ্যা নেবা। এই মূল সংখ্যাকে তার সামনে যে সহগটা আছে সেই সহগটা দ্বারা ভাগ করবা, কত, টু, টু দ্বারা ভাগ করলাম। ইকুয়াল লিখবা, ইকুয়াল লেখার পর দেখো এখানে পরের যে তোমার বিক্রিয়কটা সেটা কি, বি। এই বি এর তুমি কি নেবা, বি এর তুমি মূল সংখ্যা নেবা, মূল সংখ্যা নেওয়ার পর বি কে তুমি হচ্ছে তার সহগটা দ্বারা ভাগ করে দিবা, 3। ইকুয়াল লিখবা, ইকুয়াল এবার চলে আসো তোমার বিক্রিয়ক শেষ, এবার চলে আসো উৎপাদের ক্ষেত্রে। উৎপাদের ক্ষেত্রে দেখো সেম, তুমি প্রথম উৎপাদ হচ্ছে তোমার সি, সি এর তুমি মূল সংখ্যাটা নিবা, মূল সংখ্যাকে তুমি হচ্ছে তার সহগ দ্বারা ভাগ করে দিবা, দিলাম। ইকুয়াল টু তুমি দেখো এখানে তুমি পাচ্ছ ডি, ডি এর তুমি মূল সংখ্যাটা নিবা এবং তার সহগ দ্বারা ভাগ করে দিবা, এই যে এটাই হচ্ছে তোমার স্টোকিওমেট্রি, ঠিক আছে? এটি কি বলতো, স্টোকিওমেট্রি। এখন তুমি চাইলে ম্যাথগুলো করতে পারো, তোমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এইভাবে তুমি এখন চাইলে ম্যাথগুলো খুব ইজিলি করে ফেলতে পারবা। এটাকে আমরা বলতেছি তোমার স্টোকিওমেট্রি। ওকে, এখানে যতগুলো তোমার বিক্রিয়ক থাকুক না কেন, যতগুলো তোমার উৎপাদ থাকুক না কেন, তোমার একদমই টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? জাস্ট খেয়াল রাখবা যে হচ্ছে তুমি তাদের যে সহগগুলো আছে প্রথমে সমতা করবা, তারপরে তাদের সহগগুলো দ্বারা ভাগ করে দিবা। উপর হবে মূল সংখ্যা, নিচে হবে সহগ, উপর হবে মূল সংখ্যা, নিচে হবে সহগ, এবং এদের অনুপাতটা সবসময় তোমার ধ্রুবক হবে। কথা বুঝে গেছে? এবং এটা অন্যান্য যে তোমার মানে যে রাসায়নিক বিক্রিয়াটা লিখতেছো তাদের অন্যান্য যে যৌগগুলো ইউজ করতেছো সেই যৌগগুলোর সাথে তোমার সেম হবে, ঠিক আছে? অনুপাতটা তাদের জন্য সেম হবে। এটাই হচ্ছে তোমার স্টোকিওমেট্রি। ওকে, হোপফুলি আমরা বুঝতে পারছি। এরপরে চলে আসো, দেখো আমরা যদি একটা ম্যাথ করি তাহলে বুঝতে পারবে। এখানে বলা হচ্ছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তো এটা করার জন্য সবার আগে আমাকে প্রথমে বিক্রিয়াটা লিখে ফেলতে হবে। চলো আমরা একটু যদি বিক্রিয়াটা লিখে ফেলি, তাহলে বিক্রিয়াটা হবে ম্যাগনেসিয়াম ধাতু, তাহলে দেখো ম্যাগনেসিয়াম ধাতু, আমি ম্যাগনেসিয়াম ধাতুর সাথে কার বিক্রিয়া ঘটাচ্ছি, অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাচ্ছি। ম্যাগনেসিয়াম ধাতুর সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করে তাহলে তোমার কি তৈরি করবে, দেখো এমজি লেখো, ও লেখো। এখন দেখো এই ম্যাগনেসিয়ামের যে তোমার যোজনী সেটা তুমি অক্সিজেনের পাশে বসাও, অক্সিজেনের যোজনীটাকে তুমি হচ্ছে ম্যাগনেসিয়ামের পাশে বসাও। দেখো দুইটাই যেহেতু সেম হয়ে গেছে, তো তুমি দুটাকে ক্যান্সেল আউট করে ফেলতে পারো, অর্থাৎ 2 দ্বারা ভাগ করে দিছি। তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমার তৈরি হচ্ছে, কিন্তু আমাকে প্রথমে সমতা করতে হবে, ম্যাথগুলো করার জন্য ডেফিনেটলি সমতা করতে হবে। দেখো এখানে ম্যাগনেসিয়াম আছে একটা, এখানে আছে একটা, কিন্তু এখানে আছে তোমার অক্সিজেন কয়টা, 2টা। তাহলে মানে এখানে অক্সিজেন আছে একটা, কিন্তু তোমার এখানে অক্সিজেন আছে 2টা, মানে হচ্ছে তোমার বিক্রিয়কে অক্সিজেন আছে 2টা। তাহলে এখানে তুমি 2 দ্বারা গুণ করে দাও, তাহলে দেখো অক্সিজেনের সংখ্যাটা সমতা হয়ে গেছে, কিন্তু দেখো ম্যাগনেসিয়াম আবার 2 বেড়ে গেছে। তো এখানে তুমি 2 দ্বারা গুণ করো, এই যে সমতা হয়ে গেল। সমতা হয়ে গেলে তুমি এখানে ইকুয়াল চিহ্ন ইউজ করতে পারো অথবা তুমি তীর চিহ্ন ইউজ করতে পারো, এটা তোমার ব্যাপার। আচ্ছা, হইলো। এখন দেখো আমি কি করতে পারি, এখন দেখো আমি এখানে স্টোকিওমেট্রি নীতি অ্যাপ্লাই করতে পারি। তো এখানে হবে কি, এন অফ ম্যাগনেসিয়াম ডিভাইডেড বাই কত, 2 ইকুয়ালস টু আমি লিখতে পারবো অক্সিজেন O2, এন অফ ও লেখো, দাঁড়াও, এখানে এন অফ ও লেখো, ডিভাইডেড বাই তুমি লেখো হচ্ছে কি বলো তো, এখানে O2 দিয়ে দাও, ডিভাইডেড বাই তুমি এখানে 1 লিখতে পারবা, ইকুয়ালস টু দেখো এখানে কি লিখতে পারবা, এন অফ MgO ডিভাইডেড বাই কি বলো তো, ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2। ওকে, এখন দেখো মজার ব্যাপার, এখানে এখন কার সাথে কার রিলেশন করতে বলছে এটা একটু লক্ষ্য করবা। দেখো কোশ্চেনে বলছে ম্যাগনেসিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু তার সাথে কার বলতো, অক্সিজেনে বিক্রিয়া করে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। কার ইনফরমেশন দেওয়া আছে বলতো বাবা, তোমার এখানে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু তোমার দেওয়া আছে এবং কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তার মানে তোমাকে অক্সিজেনের হিসাবটা বের করতে বলছে, ঠিক আছে? অক্সিজেনের পরিমাণটা বের করতে বলছে, দেয়া আছে ম্যাগনেসিয়াম ধাতু, বের করতে বলছে অক্সিজেনের পরিমাণ, ঠিক আছে? তাহলে দেখো ম্যাগনেসিয়াম ধাতু ইনফরমেশন দেওয়া আছে, তাহলে ম্যাগনেসিয়াম ধাতু যে ইনফরমেশনটা, তাহলে ম্যাগনেসিয়ামের জিনিসটা আমি ইউজ করতেছি, সেই সাথে আমাকে বলতেছে যে অক্সিজেন কত গ্রাম, তার মানে অক্সিজেন কি হিসাব করতে বলতেছে, এই অক্সিজেনেরটা আমি হিসাব করবো। তার মানে দেখো আমি এইটা নিব না, আমি এই দুটার মধ্যে হিসাবটা করবো। তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারি এভাবে যে অতএব আমি লিখতে পারবো, দেখো এন অফ এমজি ইকুয়ালস টু কি বলতো, ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু লিখতে পারবা এন অফ O2 ডিভাইডেড বাই 1। আমি এখন ক্যালকুলেশনটা এখান থেকেই করব। দেখো তো এই 2 কে যদি পাশে গুণ করে দিই তাহলে কি হবে, এন অফ এমজি ইকুয়ালস টু আমি লিখতে পারতেছি 2 ইন্টু এন অফ O2, তাই তো? এখন দেখো মজার ব্যাপারটা, আচ্ছা তুমি এখানে একটা ফর্মুলা পড়ছো না, এখানে তোমার কি দেয়া আছে, গ্রাম দেয়া আছে, মানে ডাব্লু দেয়া আছে। তাহলে দেখো তুমি এখানে চাইলে মোলকে এইভাবে লিখতে পারো, ডাব্লু অফ এমজি ডিভাইডেড বাই কি বলতো, ক্যাপিটাল এম, ইকুয়ালস টু এই পাশে তুমি লিখতে পারো 2 ইন্টু ডাব্লু অফ O2 ডিভাইডেড বাই কি বলতো, এম অফ O2। দেখো এখন এই ব্যাপারটা তো তুমি বুঝতে পারতেছো, এটা তো একদম প্রথম ক্লাসে আমরা দেখছিলাম। এখন জাস্ট তুমি এখানে মানগুলো বসাও, হয়ে যাবে, আর কিছু না, মানগুলো জাস্ট এখন তোমাকে বসাইতে হবে। দেখো মানগুলো কেমনে বসাবা,
এই পাশে দেখো মানগুলো কেমনে বসাবা, দেখো ম্যাগনেসিয়ামের মান কত 5 গ্রাম বসাও, ডিভাইডেড বাই ম্যাগনেসিয়ামের যে তোমার পারমাণবিক ভর এটা কত, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে তোমার 24 বসালে ইকুয়ালস টু দেখো 2 ইন্টু দেখো তোমাকে ডাব্লু মানে তোমাকে অক্সিজেনের যে ভরটা সেটি তো হিসাব করতে হবে, এবং অক্সিজেনের যে তোমার এখানে অক্সিজেন আছে কয়টা, দুইটা না, তো এখানে তুমি কত ইউজ করবে, এখানে তোমাকে কিন্তু ডেফিনেটলি কত ইউজ করতে হবে, এখানে তোমাকে ডেফিনেটলি 32 ইউজ করতে হবে। অক্সিজেন আছে কয়টা হিসাব করো, অক্সিজেন আছে তোমার দুইটা, ও টু মানে কত 16 ইন্টু 2, এটা অনেকে ভুল করে, এই জিনিসটা অনেকে ভুল করে, খেয়াল রাখবা। এখানে মলিকুলার মাস, অক্সিজেনের মলিকুলার মাস কত হবে 32, এখানে অনেকে 16 বসায় ম্যাথ করে ফেলবে। 16 কি হবে, হবে না, কারণ অক্সিজেন তোমার কখনো সিঙ্গেল অবস্থা থাকতে পারে না। তো এখান থেকে জাস্ট তুমি এখন ক্যালকুলেটর করে মানে ক্যালকুলেট করে হিসাব করো যে কত আসতেছে, এখান থেকে তুমি হিসাব করে দেখবা যে তোমার 3.33 এত গ্রাম আসতেছে, এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। অর্থাৎ দেখো তোমার 5 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতুর সাথে তোমার হচ্ছে 3.33 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। কথা বুঝতে পারছেন? দেখছো স্টোকিওমিত্রির মাধ্যমে কত ইজিলি করতে পারতেছো। ওকে, চলো আমরা আরেকটা ম্যাথ করি, ক্লিয়ার হবে। এবার দেখো বলছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এবার দেখো তোমাকে ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ বের করতে বলছে, সেম বিক্রিয়া, এখানে হবে তোমার Mg প্লাস O2 ইকুয়ালস টু হবে তোমার MgO। দেখো আমি কি সমতাগুলো মুখস্থ রাখি, মুখস্থ রাখি না, আমি কি করি, আমি নিজের মতো করে বিক্রিয়া লেখার পর তারপরে সমতাটা করে নেই। এবার দেখো এখানে আমাকে কি বলতেছে বলতো, এখানে আমি লিখতে পারবো যে N of Mg ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু N of O2 ডিভাইডেড বাই হচ্ছে 1 ইকুয়ালস টু লিখতে পারবো N of MgO ডিভাইডেড বাই কি বলতো 2। এবার দেখো আমাকে খেয়াল করতে হবে কার সাথে কার রিলেশন, কার কার ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমি একটু লক্ষ্য করবো। দেখো এখানে ম্যাগনেসিয়াম ধাতুর ডাটা দেওয়া আছে, দ্যাট মিনস আমি ম্যাগনেসিয়াম ধাতুর এই অংশটা নিব, নিলাম। এবার দেখো আমাকে বলছে যে ম্যাগনেসিয়াম অক্সাইড কত গ্রাম ইউজ করবো, তার মানে দেখো এবার হচ্ছে আমি এই অংশটা নিব, নিলাম। তাহলে দেখো এই দুটোকে আমি এখন তোমার ইকুয়াল লিখতে পারবো। তো দেখো আমি ইকুয়াল লিখি N of Mg ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো N of MgO ডিভাইডেড বাই কি বলতো 2 কেটে চলে গেল, তাহলে কি পড়ে থাকে, তাহলে পড়ে থাকে হচ্ছে তোমার N of Mg ইকুয়ালস টু হচ্ছে কি বলতো N of MgO। ব্যাপারটা কি খুব কঠিন? ব্যাপারটা কিন্তু খুব কঠিন না, দেখছো কত ইজিলি করে ফেলা যাচ্ছে। আচ্ছা এবার দেখো N of Mg, এটাকে আমি লিখতে পারবো, আমাকে এখানে কি দেওয়া আছে ডাব্লু দেওয়া আছে, তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারবো ডাব্লু ডিভাইডেড বাই M। এটা কার জন্য বলো তো, অবশ্যই এটা আমি এভাবে ব্রেকেট দিয়ে লিখতে পারি, যেটা হচ্ছে তোমার এমজির জন্য। ইকোয়াস টু দেখো এখানে তোমার MgO আছে, তাহলে এর জন্য আমাকে হিসাব করতে হবে ডাব্লু অফ MgO ডিভাইডেড বাই কি বলতো M অফ MgO। ওকে, এইবার চলো দেখো এখানে তোমার ডাটা কত কত দেওয়া আছে, ডাব্লু মান কত 2 বসাও। ম্যাগনেসিয়ামের যে তোমার পারমাণবিক সংখ্যা মানে ভর সেটা কত ফুট মানে তোমার 24, এখানে আছে কয়টা, এখানে এখানে কয়টা আছে, এখানে কি তুমি কি বসাবে, এখানে এখানে আছে অবশ্যই তোমার দুইটা, দেখছো ম্যাগনেসিয়াম আছে কয়টা দুইটা, তো এখানে তোমাকে কিন্তু অবশ্যই 2 দ্বারা গুণ করতে হবে। বুঝিও এখানে কিন্তু তোমার আছে কয়টা এটা তোমাকে হিসাব করতে হবে, এখানে আছে কিন্তু তোমার দুইটা, এই জন্য 2 দ্বারা গুণ করছে, এর আগেরটাতে হয়তো বা গুণ করতে ভুলে গেছিলাম। এখানে কিন্তু 2 দ্বারা একটা গুণ হবে, ঠিক আছে, এখানে অবশ্যই 2 দ্বারা একটা গুণ হবে, কারণ এখানে তুমি দেখতেছো ম্যাগনেসিয়াম আসে কয়টা দুইটা, তাহলে অবশ্যই তোমাকে দুইটার জন্য হিসাব করতে হবে। তো আমি এখানে 2 দ্বারা গুণ করছি, কেন করছি, এই 2 দ্বারা কেন গুণ করছি, কারণ দেখো আমার সমতায় এই বিক্রিয়াটার মধ্যে আমার ম্যাগনেসিয়াম ইউজ হচ্ছে তোমার দুইটা, সো আমাকে অবশ্যই তোমার কি করতে হবে 2 দ্বারা গুণ করতে হবে। ইকুয়ালস টু দেখো এখানে আমাকে ডাব্লু অফ MgO এটি তো হিসাব করতে হবে, ডিভাইডেড বাই কি বলতো M অফ MgO, মানে তোমার এই MgOর আণবিক ভরটা দেখো তোমার ম্যাগনেসিয়ামের 24 অক্সিজেনের 16, এবং দেখো তো বিক্রিয়ার মধ্যে কয়টা ইউজ হয়েছে দুইটা, তাহলে অবশ্যই এখানে 2 দ্বারা গুণ করতে হবে। এখন জাস্ট ক্যালকুলেশন করো আর কিছু না। অতএব ডাব্লু অফ MgO ইকুয়ালস টু কত আসবে জানো, এটাকে তুমি যদি সমাধান করো তাহলে যে তোমার যেটা আসবে সেটা হচ্ছে তোমার এত গ্রাম অ্যান্সার। ওকে, হোপফুলি আমি তোমাকে বুঝাতে পারছি। জিনিসগুলোতে অবশ্যই খেয়াল রাখতে হবে, জিনিসগুলো অবশ্যই কী করতে হবে বলো তো, খেয়াল রাখতে হবে, ভুল করা যাবে না। ওকে, ঠিকঠাক বুঝতে পারছি, চলো এবার সামনের দিকে আগাই। আচ্ছা এটা একটু তুমি নিজে থেকে করে তো হোমওয়ার্ক, পরেরটা হোমওয়ার্ক, না পারলে অবশ্যই বলবা। এবার দেখো লাস্ট টপিক আমাদের, তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ। বুঝতে পারছো, এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক জিনিসটা কি, চলো একটু আমরা বোঝার চেষ্টা করি। লিমিটিং বিক্রিয়ক মানে হচ্ছে কি জানো, যেই বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, ঠিক আছে, যেই বিক্রিয়ক তোমার বিক্রিয়া করে কি হয়ে যাবে বলো তো, শেষ হয়ে যাবে। ম্যাথ সবসময় লিমিটিং বিক্রিয়ক দিয়ে করবো, ঠিক আছে, ম্যাথ সবসময় লিমিটিং বিক্রিয়ক দিয়ে করবো। তাহলে দেখো যে এভাবে লেখো যে যে বিক্রিয়ক সবার আগে শেষ হয়ে যাবে, আগে শেষ হবে,
জিনিসটা কীরকম মনে করো তোমার কাছে এরকম দুটো পট আছে, কী আছে বলো তো, এরকম দুটো পট আছে এবং মনে করো পটটার মধ্যে একটু ফুটা আছে, দাঁড়াও এখানে মনে করো ফুটা আছে, ঠিক আছে। এখন চিন্তা করো তোমার কাছে মনে করো এখানে পানি আছে বা বালু আছে, তুমি যেটা যে কোনো কিছু চিন্তা করো, এই বালুটা মনে করো একদম তোমার পরিপূর্ণ, বা পানি চিন্তা করার অসুবিধা নেই, পানিটা তোমার পরিপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এবং তোমার কাছে সেম আয়তনের আরও একটা মনে করো পাত্র আছে বা মগ আছে বা একটা জগ আছে, যেটাই থাকুক না কেন আছে আর কি। ওকে, একদম সেম সেম শেপের, এখানে কোনো পার্থক্য নেই, কিন্তু এখানে তোমার পানি আছে এতটুকু। এবার যদি আমি তোমাকে কম্পেয়ার করতে বলি, আচ্ছা বলো তো যে কোন মগের পানি আগে শেষ হবে, তুমি বলবা যে ভাইয়া এটা হচ্ছে আমি মনে করলে বললাম যে প্রথম মগ, এটা আমি বললাম যে তোমার দ্বিতীয় মগ। তাহলে বলো তো কোন মগের পানি আগে শেষ হবে, তুমি বলবা যে ভাইয়া দ্বিতীয় মগের পানিটা আগে শেষ হবে। কেন? কারণ হচ্ছে ভাইয়া দ্বিতীয়তে আমার সম্পূর্ণ পানি নাই, আমার বেশি পানি নাই। সো দেখবা যে বিক্রিয়া করার সময় কিছু কিছু যৌগ তোমার আগে শেষ হয়ে যাবে, ঠিক আছে। কিছু কিছু যৌগ তোমার আগে শেষ হয়ে যাবে, যে যৌগগুলো আগে আগে শেষ হয়ে যাচ্ছে, অবশ্যই এটা বিক্রিয়কের ক্ষেত্রে, এটা উৎপাদের ক্ষেত্রে না, অবশ্যই এটা কার ক্ষেত্রে, বিক্রিয়কের ক্ষেত্রে। দেখো নামই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং মানে কি? লিমিটিং মানে হচ্ছে তোমার একটা লিমিট থাকে। দেখো এখানে তোমার একটা লিমিট আছে, তো যখন মানে তোমার দ্বিতীয়টা কিন্তু দেখো, তোমার যদি আমি তোমাকে যদি বলি যে এই দুটো যদি বিক্রিয়ক হয়, দেখো একটা বিক্রিয়ক শেষ হয়ে গেছে আর একটা বিক্রিয়ক তোমার পড়ে আছে, তাহলে কি বিক্রিয়া হবে? হবে না, কিন্তু তোমার বিক্রিয়াটা ওখানেই স্টপ হয়ে যাবে। যে এভাবে চিন্তা করো যে তুমি এবং তোমার ফ্রেন্ড, তোমরা মিলে দুজন মিলে তোমরা হচ্ছে লুডো খেলতেছিলা, একটা ফ্রেন্ড মনে করে চলে গেল, সরি, দেখো একটা ফ্রেন্ড মনে করো চলে গেল, তাহলে কি তুমি একা একা লুডো খেলতে পারবা? পারবা না। সেম জিনিসটা যে তোমার হচ্ছে, দেখো এখানে তোমার দুইটা কি আছে, বিক্রিয়ক আছে, ঠিক আছে, দুইটা বিক্রিয়ক আছে, তো একটা বিক্রিয়ক শেষ হয়ে গেছে, তাহলে আরেকটা বিক্রিয়ক কি বিক্রিয়া করতে পারবে? পারবে না। তাহলে কি উৎপাদ উৎপন্ন হবে? হবে না। তাহলে বিক্রিয়া ওখানেই থেমে যাবে। এই জন্য আমরা ম্যাথগুলো করবো সবসময় লিমিটিং বিক্রিয়ক দিয়ে, ম্যাথ অলওয়েজ লিমিটিং বিক্রিয়ক দিয়ে হবে। ওকে, খেয়াল থাকবে তো? চলো একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবা। দেখো এখানে বলা হচ্ছে 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে 4টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক? আচ্ছা, এখানে খেয়াল রাখতে হবে ম্যাগনেসিয়াম ধাতু এবং অক্সিজেন অণু, তার মানে এখানে হচ্ছে O2 ইউজ করা হয়েছে। ওকে, আচ্ছা দেখো, ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে Mg এবং অক্সিজেন, এদের বিক্রিয়া হচ্ছে কি তৈরি হবে জানি? MgO। সমতা করি। ওকে, এবার দেখো আমি এখান থেকে কি লিখতে পারবো, স্টোকিওমেট্রি অ্যাপ্লাই করলে ইকুয়াল টু কি লিখতে পারবো? লিমিটিং বিক্রিয়ক হিসাব করতেছে, আমার কি উৎপাদ লেখার কোনো প্রয়োজন আছে? নাই, কিন্তু লিমিটিং বিক্রিয়ক হিসাব করতেছে, উৎপাদ লেখার তো কোনো প্রয়োজন নাই। এখন দেখো আমি কি হিসাব করবো একটু দেখবো। দেখো এখানে তোমার কি কি দেয়া আছে, এখানে 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণু দেয়া আছে এবং 4টি অক্সিজেন পরমাণু মিশ্রিত করা হয়েছে। তার মানে দেখো এখানে অক্সিজেন পরমাণু সংখ্যা, এক্স অফ অক্সিজেন কয়টা? 4টা। এক্স অফ ম্যাগনেসিয়াম কয়টা? 4টা। ওকে, তাহলে দেখো আমি এখানে এই ফর্মুলাটাকে এইভাবে চেঞ্জ করতে পারি না? এখানে 2 দিয়ে কেটে ফেলো না, সরি সরি, এখানে 2 তো হবে না, এখানে তো 2 হবে না, ভুল লিখছি। ওকে, এই 2 কে পাশে গুণ করে দাও, তাহলে কি হয়? n অফ mg ইকুয়ালস টু কি পড়ে থাকে? 2 ইন্টু n অফ O2। আচ্ছা এবার দেখো, এই n কে তুমি কি লিখতে পারবা? x ডিভাইডেড বাই na, মনে পড়ে? এটা তোমার mgর জন্য ডেফিনেটলি। এবং দেখো এটা হচ্ছে তুমি লিখতে পারবো 2 ইন্টু এক্স অফ O2 ডিভাইডেড বাই কি বলতো? নাম্বার অফ অ্যাভোগাড্রো। নাম্বার অফ অ্যাভোগাড্রো তো ডেফিনেটলি সেম থাকবে। দেখো তো দুই পাশে নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যাটা সমান না? কেটে দাও। ওকে, এবার দেখো এখান থেকে তুমি কি লিখতে পারবা? এক্স অফ mg ইকুয়ালস টু কি বলতো? 2 অফ এক্স অফ O2। এক্স মানে কি? পরমাণু সংখ্যা। এবার দেখো এখানে তুমি যে কোনো একটা হিসাব করবা। দেখো এখানে অক্সিজেনের পরমাণু সংখ্যাটা যদি হিসাব করো, তাহলে দেখো তো অক্সিজেনের পরমাণু সংখ্যাটা হিসাব করলাম, তাহলে কত আসবে? অক্সিজেনের মানটা আমি বসাই দিছি, এই যে অক্সিজেনের মানটা আমি বসাই দিলাম, তাহলে কত আসে? 8টা। তাহলে দেখো তোমার হচ্ছে 4টা অক্সিজেনের জন্য কয়টা প্রয়োজন হচ্ছে? 8টা ম্যাগনেসিয়াম ধাতব আয়নের প্রয়োজন হচ্ছে, বা ধাতুর প্রয়োজন হচ্ছে। এখানে আছে কয়টা? 4টা। তোমার প্রয়োজন হচ্ছে 8টা, কিন্তু আছে কয়টা? 4টা। তাহলে দেখো এখানে কিন্তু শর্ট আছে, তাহলে অক্সিজেন কিন্তু সবার আগে শেষ হয়ে যাবে। যদি এভাবে বুঝতে না পারো তাহলে একটু চেঞ্জ করে ফেলো, একটু চেঞ্জ করে ফেলো। দেখো সেম ইকুয়েশনটা আমি আবারও ইউজ করতেছি, এক্স অফ mg ইকুয়ালস টু কি বলতো? 2 ইন্টু এক্স অফ O2। এবার দেখো আমি এক্স অফ O2টা হিসাব করবো, তাহলে কি হবে? এক্স অফ mg ডিভাইডেড বাই 2। এবার দেখো এক্স অফ mg মানটা বসাও, এক্স অফ mg আছে 4টা, 4 ডিভাইডেড বাই 2, তাহলে দেখো তো এখানে তোমার
প্রয়োজন আছে কয়টা? প্রয়োজন আছে তোমার হচ্ছে ২ টা। তাই তো? এখানে প্রয়োজন আছে কয়টা বলো তো? অক্সিজেন পরমাণুর প্রয়োজন আছে কয়টা? ২ টা। এখানে আছে কয়টা? ৪ টা। তার মানে প্রয়োজনের তুলনায় বেশি আছে। আবার দেখো তোমার এখানে ম্যাগনেসিয়াম আছে ম্যাগনেসিয়ামের প্রয়োজন কয়টা? ৮ টা। আছে কয়টা? ৪ টা। তার মানে দেখো ম্যাগনেসিয়াম শর্ট আছে, এখানে আবার দেখো অক্সিজেন বেশি আছে। তাহলে দেখো আল্টিমেটলি কি নির্দেশ করতেছে? ম্যাগনেসিয়াম শর্ট। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার লিমিটিং বিক্রিয়ক। আমি একটু আগে ভুল বলছিলাম। ম্যাগনেসিয়াম শর্ট তো, এজন্য আমি বলতে পারবো ম্যাগনেসিয়াম কি বলতো? লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক। কিভাবে বুঝলাম বুঝতে পারছো তো নাকি? দেখো বুঝতে পারতেছি আমরা। তুমি যে কোনো একটা করতে পারো, দুইটা ক্যালকুলেশন তোমার করার লাগবে না, যে কোনো একটা হয় তুমি এটা ইউজ করবা, না হলে এটা তুমি ইউজ করবা। ইউজ করে তুমি দেখবা যে কোনটা বেশি আছে কোনটা কম আছে, জাস্ট এতটুকু ফলো আপ করলেই হয়ে গেছে। জাস্ট দেখো এখানে আমি ম্যাগনেসিয়ামের জন্য তোমার পরমাণু সংখ্যাটা হিসাব করলাম, দেখতেছি ম্যাগনেসিয়াম মানে আমার বিক্রিয়াটা করার জন্য লাগতেছে 8টা, কিন্তু আমার ম্যাগনেসিয়াম ওখানে দেওয়া আছে কয়টা? 4টা। তাহলে আমার কি আরো 4টা শর্ট, তাহলে আমার ম্যাগনেসিয়াম আগে শেষ হয়ে যাবে। তো ম্যাগনেসিয়াম আগে শেষ হয়ে গেলে এটা ম্যাগনেসিয়াম হবে লিমিটিং বিক্রিয়ক। সেম ভাবে দেখো আমার এটা দিয়ে স্যাটিসফাইড আমি হইলাম না, আমি আরেকবার রিচেক করতেছি, এটা কিন্তু তোমার লেখা লাগবে না। পরেরটা দেখো আমি এবার এবার হচ্ছে আমি তোমার অক্সিজেনটা হিসাব করতেছি। তো অক্সিজেনটা হিসাব করতে গিয়ে দেখি যে অক্সিজেন লাগে 2টা কিন্তু আছে 4টা। তার মানে দেখো অক্সিজেন কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি দেওয়া আছে। সুতরাং অক্সিজেন কিন্তু কখনোই শেষ হবে না। শেষ হবে কি? ম্যাগনেসিয়াম। আবারও তোমার ম্যাগনেসিয়ামের দিকে নির্দেশ করতেছে। তো ম্যাগনেসিয়াম কি বলতো? লিমিটিং বিক্রিয়ক। কথা বুঝতে পারছো? দেখছো আমরা কত ইজিলি বের করতে পারতেছি। তোমার ফ্রেন্ডরা দেখবে যে অনেক কথা উল্লেখ করে বের করতেছে, কিন্তু তুমি কিন্তু খুব সহজেই স্টোকিওমিতি আর আমার ফর্মুলাগুলো ইউজ করে কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারবা। আচ্ছা, পরেরটা দেখি। এই পরেরটা দেখলেই আমাদের আজকের ক্লাসটা মূলত শেষ হয়ে যাবে। এটা দিয়েই হচ্ছে আমরা শেষ করব। ঠিক আছে? দেখো এরকম একটা তোমার সিকিউ কিন্তু পরীক্ষার হলে চলে আসতেই পারে। এখানে বলা হচ্ছে ৫ গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে ৭৫ গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক? ঠিক আছে? সবার আগে দেখো হাইড্রোজেন গ্যাসের সাথে তোমার ক্লোরিন গ্যাস কি করতেছে? বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলতো? হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে, তাই তো? আচ্ছা, হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করলে খুব ভালো কথা। এখন দেখো এখানে খেয়াল রাখতে হবে। আমি যদি সমতা করি তাহলে এখানে জাস্ট 2 দিলে দেখো সমতা হয়ে গেছে। দেখো 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিন। বিক্রিয়কেও কিন্তু সেম জিনিসটাই আছে। এবার দেখো আমি এখান থেকে কি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো n of H2 ইকুয়ালস টু কি বলতো? n of Cl2। প্রথমে আমাকে কি বের করতে হবে বলতো? প্রথমে আমাকে বের করতে হবে তোমার ক্লোরিনটা, মানে ক্লোরিন এবং হাইড্রোজেনের মধ্যে কি লিমিটিং বিক্রিয়ক সেটা সবার আগে আমাকে বের করতে হবে বা মেজার করতে হবে। তো এখন দেখো তোমার NH2, এটা তো NH2। ওকে, তাহলে দেখো সবার আগে এখানে আমার হাইড্রোজেন কত গ্রাম দেওয়া আছে বলো? হাইড্রোজেন এখানে দেওয়া আছে ৫ গ্রাম। এখানে অক্সিজেন কত গ্রাম দেওয়া আছে? ক্লোরিন কত গ্রাম দেওয়া আছে বলো তো? ৭৫ গ্রাম। আচ্ছা, দেয়া থাকুক, অসুবিধা নেই। এখানে লেখো যে তোমার হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে তোমার ৫ গ্রাম, অক্সিজেন হচ্ছে তোমার 75 গ্রামস। ওকে, ঠিক আছে? এইবার দেখো আমি এখান থেকে কি করতে পারি? এখান থেকে দেখা হচ্ছে আমি তোমার চাইলেই কিন্তু এখন চেঞ্জ করতে পারি। আমি যে কোনো একটার সাথে আরেকটা কম্পেয়ার করব। তো দেখো আমি যদি এখানে লিখি যে তোমার এটাকে এভাবে লিখতে পারবো না? H2, W of H2 ডিভাইডেড বাই কি বলতো? M of H2 ইকুয়ালস টু আমি এখানে কি লিখতে পারবো? ইকুয়ালস টু আমি লিখতে পারবো W of Cl2 ডিভাইডেড বাই কি বলতো? M of Cl2। ওকে, এবার দেখো ডাব্লু অফ এইচ টু। ঠিক আছে? ডাব্লু অফ এইচ টু আমি এখানে মনে করো আমি তোমার হচ্ছে ক্লোরিনটা হিসাব করবো। ঠিক আছে? আমি ক্লোরিনটা হিসাব করবো। তো আমি তোমার মানে আমি ক্লোরিনটা হিসাব করবো। এখানে আমি ভুল লিখছি, আমি দাঁড়াও, এটা হচ্ছে ক্লোরিন। দেখো আমি ক্লোরিনটাকে হিসাব করবো, তো আমি ক্লোরিনটাকে তোমার সেপারেট করে নিচ্ছি। আমি ক্লোরিনের ভ্যালুটা বসাবো না, আমি মনে করবো যে আমি ক্লোরিনের ভ্যালুটা বের করতেছি। ঠিক আছে? তো দেখো আমি এখানে হাইড্রোজেন ভ্যালুটা বসাই। হাইড্রোজেন আমি ৫ বসাইলাম। হাইড্রোজেনের যে তোমার আণবিক ভর, এখানে H2 ইউজ করা হয়েছে, দ্যাট মিনস 2 হবে। ইকুয়ালস টু দেখো এটা থাকুক, এবং দেখো ক্লোরিনের যে তোমার পারমাণবিক ভর সেটা হচ্ছে তোমার 35.5, কিন্তু দেখো এখানে ক্লোরিন আছে 2টা, সো এখানে আমাকে অবশ্যই 2 দ্বারা গুণ করতে হবে। দ্যাট মিনস 35.5কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে দেখবা যে তোমার আসতেছে কত বলো তো? 71। ওকে, এবার দেখো আমি এখান থেকে হিসাব করবো যে আমার হচ্ছে ক্লোরিন কতটুকু প্রয়োজন আছে। তো আমি ক্লোরিন কতটুকু প্রয়োজন আছে এটা যদি বের করি, 5 ইন্টু 71 ডিভাইডেড বাই কত বলো তো? 2। সো আমি এখান থেকে হিসাব করতে পারবো যে আমার ক্লোরিন কতটুকু দরকার। 5 ইন্টু 71 ডিভাইডেড বাই কত বলো তো? 2। তাহলে এখান থেকে আমি দেখতে পারতেছি যে আমার ক্লোরিনের দরকার আছে তোমার হচ্ছে 177.5 গ্রাম। কিন্তু দেখো তো এইখানে তোমার ক্লোরিন আছে কত? ক্লোরিন আছে তোমার 75 গ্রাম। দরকার আছে 177.5 গ্রাম, কিন্তু আছে 75 গ্রাম। তাহলে দেখো তো ক্লোরিন আগে শেষ হয়ে যাবে না? ক্লোরিন কিন্তু আগে শেষ হয়ে যাবে। তো এখান থেকে বলবা যে যেহেতু আমার ক্লোরিন দরকার, এভাবে কথায় লিখবা যে ক্লোরিন দরকার 177.5 গ্রাম, কিন্তু আছে 75 গ্রাম, তাই ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক।
ও এবার দেখো এখানে তোমাকে বলা হচ্ছে যে এতটুকু কিন্তু আমার এই অ্যান্সারটুকু শেষ। এবার দেখো বলা হচ্ছে যে এবং বিক্রিয়া শেষে কোন বিক্রিয়ক কতটুকু মানে তো কতটুকু অবশিষ্ট থাকবে আর কি সেটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো কতটুকু অবশিষ্ট থাকবে সেটা আমাকে এখন বের করতে হবে। ঠিক আছে, এখানে বলছে যে কোন বিক্রিয়ক কতটুকু তোমার অবশিষ্ট থাকবে। তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারবো, আমার যদি আমি এখানে এখন একটু দেখার চেষ্টা করি যে আমার এখানে কতটুকু অবশিষ্ট থাকবে, এটা আমি কিভাবে হিসাব করবো বলো। সেটা আমি কিভাবে হিসাব করব, এই জিনিসটা হিসাব করা কিন্তু খুব ইজি জিনিস, মানে এত বেশি কঠিন না। ঠিক আছে, জিনিসটা অনেক বেশি কঠিন এরকম না। আচ্ছা, দেখো আমি এখন হিসাব করবো যে আমার অবশিষ্ট কি পরিমাণ থাকবে। তো দেখো আমি এখানে এখন হিসাব করবো, অবশ্যই বাকি হিসাবগুলো আমি তোমার লিমিটিং বিক্রিয়কের সাথে সাথে করব। দেখো এন অফ সিএল টু ডিভাইডেড বাই কি হবে, ওয়ান ছিল না, ইকুয়ালস টু কি হবে, এন অফ এইচ টু ডিভাইডেড বাই কি হবে, ওয়ান হবে। দেখো বিক্রিয়াটা থেকে আমি জিনিসটা লিখতে পারি। এখন আমাকে এই বিক্রিয়ক হিসাব করতে বলছে, আমি এখন সব কাজ করব কাকে নিয়ে, লিমিটিং বিক্রিয়কটাকে নিয়ে। তাহলে দেখো এবার হচ্ছে আমি ডাব্লিউ অফ সিএল টু, এটা উপরে থাকুক, নিচে হচ্ছে এম অফ সিএল টু ইকুয়ালস টু, দেখো আমি এখানে হিসাব করবো যে এন অফ এইচ টু, তো এখানে আমি হিসাব করবো যে ডাব্লিউ অফ এইচ টু ডিভাইডেড বাই কি বলতো, এম অফ এইচ টু। ওকে, দেখো এখান থেকে আমি এখন ডাব্লু মানটা বের করবো। ঠিক আছে, কি পরিমাণ অবশিষ্ট থাকবে, মানে কি পরিমাণ অবশিষ্ট থাকবে সেটা আমি হিসাব করবো। তো এখানে দেখো ক্লোরিন আমার কতটুকু দেওয়া আছে, আমার 75 গ্রাম দেওয়া আছে, ডিভাইডেড বাই কত, ক্লোরিন হবে তোমার 71, তাই না। ইকুয়ালস টু দেখো এখানে হবে তোমার ডাব্লু অফ এইচ টু ডিভাইডেড বাই কত বলো তো, 2। তো দেখো এখান থেকে যদি আমি হিসাব করি তাহলে আমার ডাব্লু অফ এইচ টু মানটা আমি দেখবো যে ডাব্লু অফ এইচ টু মানটা কত আসবে জানো, 2.11 গ্রাম আসবে। দেখো এটাকে তুমি যদি হিসাব করো তাহলে দেখবে যে তোমার 2.11 গ্রাম আসতেছে। তাহলে দেখো আমি এটাকে কাকে নিয়ে হিসাব করতেছি, লিমিটিং বিক্রিয়কটাকে নিয়ে হিসাব করতেছি, দেখছো। এখানে কিন্তু আমি তোমার হাইড্রোজেনকে নিয়ে হিসাব করতেছি না, যে লিমিটিং বিক্রিয়ক তাকে নিয়ে আমাকে ফার্দার ক্যালকুলেশনগুলো করতে হবে। তো দেখো আমি লিমিটিং বিক্রিয়কটাকে নিয়ে করতেছি, কারণ দেখো ওই যে বললাম যে তোমার এটা শেষ হয়ে গেলে তো আর তোমার বিক্রিয়াই থাকবে না। তো তুমি যদি যেটা যেটা তোমার শেষ হয়ে যাচ্ছে না তাকে নিয়ে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তো তুমি পারফেক্ট ভ্যালুটা পাবা না। যে শেষ হয়ে যাচ্ছে তাকে নিয়ে ক্যালকুলেট করলে তুমি বুঝতে পারবে যে পারফেক্ট ভ্যালুটা কত। তো দেখো এখানে আমার তোমার 2.11 গ্রাম, এত পরিমাণ কি দরকার, এত পরিমাণ আমার হাইড্রোজেন দরকার, কিন্তু দেয়া আছে কত গ্রাম, দেয়া আছে তোমার হচ্ছে 5 গ্রাম। তাহলে তুমি বলতে পারবে অবশিষ্ট হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন অবশিষ্ট থাকবে, তাই তো, কারণ তোমার ক্লোরিন তো বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, তাহলে হাইড্রোজেন অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট হাইড্রোজেন কতগুলা, 5 মাইনাস 2.11 গ্রাম, তাহলে কত আসে, আসে হচ্ছে তোমার 2.89 এত গ্রাম। তাহলে দেখো এত গ্রাম হাইড্রোজেন কি থাকবে, অবশিষ্ট থাকবে, কথা বুঝতে পারছো। বাকি হাইড্রোজেনগুলো কি হয়ে যাবে বলো, বাকি হাইড্রোজেনগুলো তোমার হচ্ছে বিক্রিয়ার সাথে মানে ইউজ হবে, বাকি হাইড্রোজেনগুলো বিক্রিয়ার সাথে ইউজ হবে, এবং বিক্রিয়ার সাথে কতগুলো ইউজ হবে, 2.11 গ্রাম। আচ্ছা, তা কাকে দিয়ে হিসাবটা করলাম, লিমিটিং বিক্রিয়ক দিয়ে হিসাবটা করলাম। তাহলে দেখো এরকম ম্যাথ কিন্তু তোমার পরীক্ষা হলে থাকতে পারে, অনেকগুলো প্র্যাকটিস করতে হবে, টু বি অনেস্ট অনেকগুলো প্র্যাকটিস করতে হবে। এরকম না যে তুমি আমারটা দেখে মনে হচ্ছে যে ভাই অনেক ইজি আমি করে ফেললেই হয়ে যাবে, এরকম না। তোমাকে এখন অনেকগুলা সিকিউ প্র্যাকটিস করতে হবে, তুমি সিকিউগুলো এখন প্র্যাকটিস করতে শুরু করো। এই চ্যাপ্টার কিন্তু তোমার অফিসিয়ালি শেষ। টু বি অনেস্ট চ্যাপ্টারে কিন্তু আর কোনো কিছু নাই, তোমাকে এমন কোনো কিছু দেখানো হয় নাই যেটা তুমি মানে যেটা তোমার চ্যাপ্টারে আছে কিন্তু আমি দেখাই নাই বা তোমার পরীক্ষায় আসবে। সো তোমার কাজ হবে তুমি এখন পুরাটাই দেখবা, মানে তুমি পুরা কোশ্চেনগুলো এখন নিজে থেকে অ্যানালাইজ করে করে সলভ করবা, ঠিক আছে চ্যাপ্টারটা, তাহলে দেখবা যে তোমার খুব ইজিলি হয়ে গেছে। আমি তো আচ্ছা দেখো, আমাদের কিন্তু একদম লাস্টে আরেকটা টপিক বাকি ছিল, এই টপিকটা না পড়লেও চলে, তবে আমি তোমাকে দেখা দিচ্ছি। এটা হচ্ছে তোমার উৎপাদের শতকরা পরিমাণ, ঠিক আছে। উৎপাদের শতকরা পরিমাণের মানে তোমার ফর্মুলাটা হচ্ছে বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ ইন্টু হচ্ছে 100% ডিভাইডেড বাই কি বলতো, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। তার মানে তুমি একটা হিসাব করে দেখবা যে তোমার উৎপাদের পরিমাণ কি আসতেছে, এবং তোমার প্রশ্নে একটা উৎপাদের পরিমাণ দেওয়া থাকবে। তো প্রশ্নে যেটা উৎপাদের পরিমাণ দেওয়া থাকবে সেটাকে তুমি হচ্ছে হিসাবকৃত যে উৎপাদের পরিমাণ সেটা দ্বারা ভাগ করে দিয়ে 100 দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাবা উৎপাদের শতকরা পরিমাণ। এটিকে তোমার বিশুদ্ধতার পরিমাপও বলা হয়ে থাকে, ঠিক আছে। এটিকে কি বলা হয় বলতো, বিশুদ্ধতার পরিমাপও বলা হয়ে থাকে। চলো আমরা যদি একটা ম্যাথ করি তাহলে বুঝতে পারবা। দেখো এখানে কি দেওয়া আছে, 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তো উৎপাদের শতকরা পরিমাণ তোমাকে হিসাব করতে বলছে। তাহলে দেখো এখানে কে কে বিক্রিয়া করতেছে, ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতেছে এবং অক্সিজেন বিক্রিয়া করতেছে। কি উৎপন্ন করতেছে, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতেছে। এবং দেখো আমি এখানে হিসাবটা করব, এখানে হিসাবটা করব যে হচ্ছে আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করি, এই যে দেখো এটা হচ্ছে আমার সমতা হয়ে গেল। সমতা করার পর এখন আমি হিসাব করব, যে কোনো একটা দিয়ে আরেকটা হিসাব করব, ঠিক আছে। দেখো জিনিসটা একদমই তোমার প্যারা নেওয়ার কোনো বা প্রেশার নেওয়ার কোনো কারণ না, ঠিক আছে। জিনিসটা কিন্তু অনেক বেশি ইজি, জিনিসটা জাস্ট একটু খেয়াল করলে বুঝতে পারবা, প্যারা নেই। দেখো এখান থেকে আমি এখন বিশুদ্ধতা বের করব, কার সাথে বিশুদ্ধতা বের করব, দেখো আমি এখানে বিশুদ্ধতা বের করব হচ্ছে আমার উৎপাদ কি, উৎপাদ হচ্ছে আমার ম্যাগনেসিয়াম অক্সাইড। আমি ম্যাগনেসিয়ামের ডাব্লুটা বের করব, যে কোনো একটা কি ইউজ করে। এখানে কার মান দেয়া আছে, ম্যাগনেসিয়ামের মান দেয়া আছে। দ্যাট মিন্স আমি এখানে স্টোকিওমেট্রি অ্যাপ্লাই করতে পারি, এন অফ এম জি ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু আমি লিখতে পারবো এন অফ ও টু ইকুয়ালস টু আমি লিখতে পারবো ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু আমি লিখতে পারবো এন অফ এম জি ও ডিভাইডেড বাই 2। এখন খেয়াল করতে হবে যে আমি এখানে কোনটা নিব। এখানে দেখো আমার 2 গ্রাম
ম্যাগনেসিয়ামের কথা উল্লেখ আছে, দ্যাট মিনস ম্যাগনেসিয়ামটাকে আমি নিব, কারণ ম্যাগনেসিয়ামের ডিটেলস দেওয়া আছে। এবং দেখো আমাকে অবশ্যই উৎপাদের যেহেতু শতকরা পরিমাণ বের করতে বলছে, তাহলে আমাকে ডেফিনেটলি উৎপাদ নিতেই হবে। তো এখন দেখো উৎপাদ যেহেতু আমি নিব, কোনো প্রেশার নেই। দেখো তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে আমার কি হবে বলো তো, আমার হবে হচ্ছে তোমার এন অফ এম জি ডিভাইডেড বাই টু ইকোয়াস টু আমি বলতে পারবো এন অফ এম জি ও ডিভাইডেড বাই টু। ঠিক আছে, তো টু টু কেটে ফেলো, তাহলে কি পড়ে থাকে, তাহলে পড়ে থাকে এন অফ এম জি ইকোয়াস টু কি বলতো, এন অফ এম জি ও। আমি এখানে এম জি ওর মানটা হিসাব করবো। ঠিক আছে, এখানে আমি কি হিসাব করবো বলতো, এম জি ওর মানটা হিসাব করবো। তাহলে দেখো এন অফ এম জিও, ঠিক আছে, এন অফ এম জি প্রথমে এটা যদি হিসাব করি, দেখো আমার ডাব্লু ওয়ান দেওয়া আছে, তো ডাব্লু অফ এম জি ডিভাইডেড বাই কি বলতো টু ইকোয়াস টু আমি হিসাব করবো যে তোমার ডাব্লু অফ এম জি ও ডিভাইডেড বাই হচ্ছে কি বলতো তোমার এম, সরি এখানে এম হবে। আচ্ছা, এই এমটা কিন্তু তোমার ম্যাগনেসিয়ামের এম, এটা কিন্তু তোমার এমজিও ও এর এম। ঠিক আছে, এবার দেখো তোমার ডাব্লু মানটা দেওয়া আছে 2 গ্রাম, এবং দেখো এর মান কত হবে 24, তাই তো 24ই তো হবে। এবং এখানে কয়টা আছে বলো তো, 2টা আছে, তো এখানে তুমি 2 দ্বারা গুণ করে দাও ইকুয়ালস টু দেখো ডাব্লু অফ এমজিও, এটা আমি হিসাব করব, এটা আমার হিসাব করে বের করতে হবে। ডাব্লু অফ এমজিও ডিভাইডেড বাই এম, এখানে এম কত হবে, তোমার হচ্ছে এমজি 24 ইন্টু অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে তোমার 16 ইন্টু কত বলো তো, যেহেতু 2টা আছে তোমার বিক্রিয়া সমতা করার পর, এই জন্য 2 দ্বারা গুণ করে দিছি। তো এখান থেকে আমি তোমার ডাব্লু অফ এমজিওটা হিসাব করবো, এটা হচ্ছে আমার বিক্রিয়া মানে বিক্রিয়া শেষে যেটা আমি পাচ্ছি সেটা। দেখো ডাব্লু অফ এমজিও কি বলো তো, ডাব্লু অফ এমজিও আমার এখান থেকে তুমি যদি হিসাব করো, তাহলে তোমার এখান থেকে আসবে 3.33 গ্রাম। কত আসে বলো তো, 3.33 গ্রাম। এটা কি, এটা হচ্ছে আমার বিক্রিয়া শেষে হিসাবকৃত মান। এটা কি বলো তো, বিক্রিয়া শেষে হিসাবকৃত মান। তার মানে এই যে রাসায়নিক বিক্রিয়া সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ, রাসায়নিক বিক্রিয়া সমীকরণ হতে তোমার হিসাবকৃত তোমার কিসের পরিমাণ বলো তো, তোমার উৎপাদের পরিমাণ। তাহলে দেখো তো উৎপাদের শতকরা পরিমাণ কি হবে, উপরে হবে আমার বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ। দেখো এটা তোমার এখানে দেয়া আছে যে দেখো 3.25 গ্রাম উৎপন্ন হয়েছে, কিন্তু আমাদের কত আসে 3.33 গ্রাম, কিন্তু উৎপন্ন হয়েছে প্রকৃতভাবে কত 3.25 গ্রাম, কারণ কিছু খাত ছিল, আমাদেরটাতে কোনো খাত নাই। কিন্তু তুমি তো প্রকৃতিতে আর একদম বিশুদ্ধতা মানে বিশুদ্ধ পাবা না, তাই না, বিশুদ্ধ ম্যাগনেসিয়াম বিশুদ্ধ অক্সিজেন এরকম তো পাবা না, সেখানে অন্যান্য পদার্থের মিশ্রণ ছিল। ঠিক আছে, তো খাত ছিল, খাত থাকার কারণে তোমার 3.25 এই পরিমাণ উৎপাদ তৈরি হয়েছে, কিন্তু তৈরি হওয়ার কথা ছিল কতখানি 3.33 গ্রাম। এর সাথে তুমি 100 গুণ করে দাও, তাহলে দেখো তো তোমার মানে যৌগটা কতখানি তোমার বিশুদ্ধ সেটা তুমি হিসাব করতে পারবা। দেখো যৌগটা কতখানি বিশুদ্ধ তুমি কিন্তু এটা হিসাব করতে পারবা। এগুলো কিন্তু আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে এইভাবে কিন্তু আমরা হিসাব করে দেখি যে এই যৌগটা 99% বিশুদ্ধ, এই যৌগটা বিশুদ্ধতা মানে এতটুকু, এগুলো কিন্তু হিসাব করতে হয়। ঠিক আছে, তো তুমি যদি এটাকে হিসাব করো, তাহলে দেখো যে এটা কি বলতো 97.59, 97 পয়েন্ট কি বলতো 97.59 এত পার্সেন্ট এটি কি বলতো বিশুদ্ধ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বিশুদ্ধ। এবং আরেকটা জিনিস মনে রাখবা, যদি কোনো পদার্থের বিশুদ্ধতা 99% হয়, তখন সেটাকে আমরা তোমার বলি অ্যানালার। কি বলি বলতো, অ্যানালার বলি। ঠিক আছে, 99% যদি কোনো যৌগ বিশুদ্ধ হয়ে যায়, তখন তাকে আমরা বলি হচ্ছে অ্যানালার। এটা কি অ্যানালার হয়েছে, হয় নাই কিন্তু অ্যানালার 99% বিশুদ্ধ হলে তাই সেই যৌগগুলোকে আমরা বলে থাকি অ্যানালার। ঠিক আছে, কিন্তু এটি কি তোমার বিশুদ্ধ হয়েছে, হয় নাই কিন্তু। তো এটা কত পার্সেন্ট, 97.59%। তার মানে মোটামুটি বলা যায় যে এটাও তোমার বেশ অনেকখানি বিশুদ্ধ, মানে অনেকখানি বিশুদ্ধ। এখানে অল্প পরিমাণে তোমার হচ্ছে ভেজাল মিশ্রিত আছে, বাট বিশুদ্ধতা অনেক বেশি। তো দেখো আমরা কিন্তু ম্যাথগুলো করতে পারবো সেম ভাবে। দেখো এটা তোমার হোমওয়ার্ক থাকলো, ডেফিনেটলি এটা হোমওয়ার্কই করবা। ওকে, তাহলে দেখো আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। আমরা হোপফুলি ক্লাসটা বুঝতে পারছি। আমাদের এখানে যা যা করাইলাম আমি সবগুলাই ইম্পর্টেন্ট ছিল, এবং আমাদের কিন্তু চ্যাপ্টারটা অফিসিয়ালি ডান, অল ডান। ঠিক আছে, আমাদের কিন্তু চ্যাপ্টারটা ডান, এবং আশা করতেছি তুমি ক্লাসটা ভালো মতো করে বুঝতে পারছো। সো দেখা হচ্ছে নেক্সট লেকচারে, নেক্সট ক্লাসে এবং নেক্সট চ্যাপ্টারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।